আচ্ছা। তো আজকে আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টের লাস্ট লেকচার, টপিক 5। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যানালগ এন্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। লাস্ট টপিক হবে 555 টাইমার। ওকে। তো লাস্ট ক্লাসে আমরা কিছুটা শুরু করেছিলাম। 555 টাইমার, 555 টাইমার 1971 সালে হেন্স ক্যামেনজিন্ট সে হচ্ছে ডিজাইন করে, এবং এই জিনিসটা বর্তমানে বিভিন্ন কাজে ইউজ করা হয়। টয়েজ এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস থেকে ইভেন স্পেসক্রাফট পর্যন্ত এই আইসিটা, 555 টাইমার আইসিটা ইউজ করা হয়। সো এটা একটা স্টেবল ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা অ্যাকুরেট টাইম ডিলে এন্ড অসিলেশনস জেনারেট করতে পারে। তো আমরা একটা 555 টাইমার দিয়ে উম, এরকম টাইমিং পালস বা টাইমিং সিকোয়েন্স আমরা জেনারেট করতে পারি। যেমন এটা একটা ক্লক পালস, এবং ক্লক পালসের ডিউরেশন আমরা ডিফাইন করতে পারি ওই 555 টাইমারের সাথে। যে সার্কিট থাকবে সেটার রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিট্যান্স এর ভ্যালু আমরা ভ্যারি করে এই টাইমিং পালসের ডিউরেশন গুলো চেঞ্জ করতে পারি। আবার চাইলে আমরা এক্সটার্নাল ট্রিগার ক্রিয়েট করতে পারি। ধরো এরকম একটা এক্সটার্নাল ট্রিগার দিলাম, তখন আমার টাইমিং পালসটা চেঞ্জ হবে। তো একটু পরে আমরা দেখবো স্টেবল, মনোস্টেবল এন্ড বাইস্টেবল মাল্টি ভাইব্রেটর। সো আমরা মেইন কথা হচ্ছে আমরা এরকম 555 টাইমার আইসি দিয়ে এরকম টাইমিং সিকোয়েন্স নিয়ে আসতে পারি, এবং টাইমিং সিকোয়েন্সের ডিউরেশনটা আমরা কন্ট্রোল করতে পারি। সো দ্য 555 টাইমার হ্যাজ থ্রি অপারেটিং মোডস। একটা হচ্ছে বাইস্টেবল, মনোস্টেবল এবং অ্যাস্টেবল মোড। একটু পরে আমরা এটা ডিসক্রাইব করব। হচ্ছে 555 টাইমার, অ্যাকচুয়াল 555 টাইমার একটা আইসি, এরকম একটা আইসি 25টা বাইপোলার জাংশন ট্রানজিস্টর, দুইটা ডায়োড এবং 15টা রেজিস্টরের সমন্বয়ে গঠিত। আচ্ছা। তো একটা 555 টাইমার, এটা সিম্পলিফাইড ডায়াগ্রাম। আমার এখানে যে একটা আইসি ছিল, আমার 555 টাইমার আইসি, এটার ভেতরে এ ধরনের একটা সার্কিট থাকে। তো 555 টাইমারে আমার 8টা পিন আছে। সো ফার্স্ট পিনটা হচ্ছে গ্রাউন্ড, আর 8 নাম্বার পিনটা হচ্ছে ভিসিসি বা পজিটিভ, যে একটা ডিসি ভোল্টেজ দিতে হয় সেই ভোল্টেজটা। যে ভোল্টেজ দেওয়ার কারণে আমার আইসিটা অপারেট করবে সেটা হচ্ছে আমার ভিসিসি। আর যেহেতু একটা ডিসি সার্কিট হবে, সো এটার গ্রাউন্ড পিন আছে 1 নাম্বারে, আর ভিসিসি হচ্ছে 8 নাম্বারে। আর বাদ বাকি যে 6টা পিন থাকলো, সেই 6টা পিনকে ইউজ করে আমরা 555 টাইমার আইসিটাকে কন্ট্রোল করতে পারি। তো সেকেন্ড পিনটা হচ্ছে ট্রিগার পিন, থার্ড পিন আউটপুট পিন, ফোর্থ পিন হচ্ছে রিসেট পিন, ফিফথ পিন হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ, সিক্সথ পিন হচ্ছে থ্রেশহোল্ড, এবং সেভেন্থ পিন হচ্ছে ডিসচার্জ পিন। তো আমার এই 1 2 3 4 থেকে 8 পর্যন্ত যে পিন নাম্বার গুলো আছে, সেগুলোর করেসপন্ডিং পজিশন গুলো আমার এই ব্লক ডায়াগ্রামে হচ্ছে। আমার ফার্স্ট পিন হচ্ছে গ্রাউন্ড পিন। তো এখানে হচ্ছে এটা আমার ফার্স্ট পিন, এটা হচ্ছে গ্রাউন্ড পিন। 8 নাম্বার পিন হচ্ছে ভিসিসি। তো আমার সার্কিট ডায়াগ্রামের এটা হচ্ছে আমার 8 নাম্বার পিন। তারপর থার্ড পিন হচ্ছে আউটপুট, সো এটা হচ্ছে আমার থার্ড পিন। ফোর্থ পিন হচ্ছে রিসেট পিন, এটা হচ্ছে আমার রিসেট পিন সার্কিট ডায়াগ্রামে। ফিফথ পিন হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ, সো এই পিনটা হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ পিন। সিক্সথ পিনটা হচ্ছে থ্রেশহোল্ড পিন, সো এটা হচ্ছে থ্রেশহোল্ড পিন। এবং সেভেন্থ পিন হচ্ছে ডিসচার্জ পিন। ডিসচার্জ পিন, সরি, সেভেন্থ পিন হচ্ছে ডিসচার্জ পিন, আর সেকেন্ড পিন ছিল হচ্ছে ট্রিগার পিন। ওকে। আমার একটা আইসির ভেতরে যে সার্কিট থাকে, সার্কিটে এই পজিশন গুলোয় আমাদের এই করেসপন্ডিং পিন গুলো থাকে। আচ্ছা। তো আমাদের এই রিসেট যে পিনটা আছে, সেটা এক্সটার্নাল কানেকশন থেকে, অর্থাৎ এটা সার্কিটের মাঝে কোনো কানেকশন নাই। অর্থাৎ আমি এই পিনটা ইন্ডিপেন্ডেন্ট একটা পিন।
এই পিনটাকে আমি যখনই ট্রিগার করব, অর্থাৎ এই পিনটাতে যদি আমার সুইচ থাকে, এটাকে যদি আমি প্রেস করি, তাহলে ইরেসপেক্টিভ অফ দি কন্ডিশন অফ আদার পিনস এই ফ্লিপ ফ্লপটা রিসেট হয়ে যাবে। ঠিক আছে। সো এই রিসেট পিনটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট পিন, যেটা আমি যে কোনো সময় প্রেস করতে পারবো। এই রিসেট পিনটা প্রেস করলে আমার ফ্লিপ ফ্লপে এখানে ইনপুট যাই থাক না কেন, ফোর্সিবলি আমি এই ফ্লিপ ফ্লপটাকে রিসেট করে দিতে পারবো। আচ্ছা, তো আমার সার্কিটের ভেতরে আহ কিছু ব্লক আছে। তো আমার এখানে যে ব্লকটা আছে কালার করা, ঠিক আছে, ব্লুইশ কালার যেটা আছে, সেখানে তিনটা রেজিস্টর আছে। এই তিনটা রেজিস্টর হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক। তো আমরা যদি ডিসি সার্কিটের কনসেপ্ট গুলো একটু চিন্তা করি, ডিসি সার্কিটে আমরা সিরিজ কম্বিনেশন অফ সার্কিট পড়ে আসছিলাম, রাইট? সিরিজ কম্বিনেশন সার্কিট পড়ে আসছিলাম, যেখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ভিডিসি। ধরো আমার সিরিজ কানেকশনে তিনটা রেজিস্টর ছিল। সো একটা রেজিস্ট্যান্স হচ্ছে R1, আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে R2, আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে R3। দেয়ারফর এই সিরিজ সার্কিটটাকে আমরা কি বলতাম? এই সিরিজ সার্কিটটাকে বলতাম ভোল্টেজ ডিভাইডার সার্কিট। কারণ কি? আমার এই যে সাপ্লাই ভোল্টেজ ভিডিসি আছে, সেটা তিনটা রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা ড্রপ হয়ে যেত, রাইট? VR1 প্লাস মাইনাস VR2 প্লাস মাইনাস VR3। দেয়ারফর আমাদের যে সাপ্লাই ভোল্টেজ ভিডিসিটা ছিল, সেটা ছিল কি? এই তিনটা রেজিস্টরের ভোল্টেজ ড্রপের যোগফল। ওকে। যেহেতু আমার সাপ্লাই ভোল্টেজটা ডিভাইড হয়ে যাচ্ছে সবগুলো কম্পোনেন্টের অ্যাক্রসে, এজন্য আমরা এই সার্কিটটাকে বলতাম ভোল্টেজ ডিভাইডার সার্কিট। এখন আমাদের VR1 এবং VR2 এবং VR3 এর ভ্যালু কি হবে, সেটা আমরা ভোল্টেজ ডিভিশন রুল ফর্মুলা থেকে ডিসি সার্কিটে পড়ে আসছিলাম, রাইট? তো ভোল্টেজ ডিভিশন রুল, ভোল্টেজ ডিভিশন রুলটা কি ছিল? কোন একটা পার্টিকুলার রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, আমি এটাকে VR সাবস্ক্রিপ্ট আই দিয়ে ডেনোট করলাম, অর্থাৎ আইথ রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এটার ফর্মুলা হবে হচ্ছে আমার যে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কনসিডার করতেছি, সেই রেজিস্টরের রেজিস্ট্যান্সের ভ্যালু। সো RI ডিভাইডেড বাই সামেশন অফ অল দি রেজিস্ট্যান্সেস। ওকে, যতগুলা রেজিস্ট্যান্স আছে সবগুলা রেজিস্ট্যান্সের যোগফল। সো আই ইকুয়ালস 1 টু, ধরো এন, এন সংখ্যক রেজিস্ট্যান্স আছে, এবং আমার এই রেশিওটাকে মাল্টিপ্লাই করব হচ্ছে সাপ্লাই ভোল্টেজ ভিটিসি দিয়ে। এটা ছিল আমাদের ভোল্টেজ ডিভিশন রুল। ওকে, আমার কোন একটা রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেই রেজিস্ট্যান্সের ভ্যালু ডিভাইড বাই সাম অফ অল দি রেজিস্ট্যান্সেস মাল্টিপ্লাইড বাই আমার সাপ্লাই ভোল্টেজ। তো এটা আমরা ডিসি সার্কিট কোর্সে পড়ে আসছি। তো আমাদের এইখানে তিনটা রেজিস্টর আছে এবং উপরে ভিসিসি আর নিচে গ্রাউন্ড। তো এই জিনিসটাকে আমরা এই ভোল্টেজ ডিভাইডার সার্কিট বলতে পারি। এবং আমার এই তিনটা যে রেজিস্টর আছে, তিনটা রেজিস্টরের অ্যাক্রসে আমার যে পিন আছে, ধরো এই ফার্স্ট রেজিস্টরের এক পাশে তো আছে গ্রাউন্ড, আরেক পাশে আছে এই পিনটা, আবার সেকেন্ড রেজিস্টরের দুই পাশে দুইটা পিন আছে। ঠিক আছে। সো এগুলার অ্যাক্রসে যে নোড ভোল্টেজ গুলো বা ভোল্টেজ ড্রপ গুলো আমরা এই ফর্মুলা দিয়ে ডিফাইন করতে পারি। ঠিক আছে। তাহলে দেখি এই কোন পিনের ভোল্টেজ কত হবে। ওকে। তো আমার এই ভিসিসি অ্যাপ্লাই করতেছি। তো যদি আমি এই পিনের কত ভোল্টেজ হবে সেটা যদি বের করতে চাই, অর্থাৎ এই পিনের নোড ভোল্টেজ কত হবে সেটা যদি বের করতে চাই, তাহলে কি করব? আমাদের ধরো আমার এই রেজিস্ট্যান্স এর নাম হচ্ছে ভি, এই R1। তো VR1 হবে R1 রেজিস্ট্যান্স, রাইট, ডিভাইডেড বাই আমার এই তিনটা রেজিস্ট্যান্সের যোগফল। সো আমরা এই তিনটা রেজিস্ট্যান্স ইকুয়াল ভ্যালু নেওয়া হয়, অ্যাকচুয়ালি এই আইসির ভিতরেই বিল্ট ইন করা থাকে, তিনটা রেজিস্ট্যান্সের ভ্যালু সেম হয়। সো যেহেতু আমার তিনটা রেজিস্ট্যান্সের ভ্যালু সেম, আমি কি লিখতে পারি? 3R1 লিখতে পারি, রাইট, এন্ড মাল্টিপ্লাইড বাই সাপ্লাই ভোল্টেজ ভিসিসি। ভোল্টেজ ডিভাইডার রুল এই অনুযায়ী আমরা এই এই নোডের এই পার্টিকুলার নোডের ভোল্টেজ আমরা এটা লিখতে পারি, রাইট? দেয়ারফর কাটাকাটি করলে কি থাকে?
1/3 অফ ভিসিসি। দেয়ারফর আমরা এই পিনে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ভিসিসি ডিভাইড বাই 3, অর্থাৎ আমি সাপ্লাই ভোল্টেজ যা দিব তার 3/1 ভোল্টেজ পাবো এই পিনে। ওকে, আচ্ছা, এখন আসি এই পিনে কত ভোল্টেজ পাবো। ওকে, তো আমি ধরলাম এটা হচ্ছে R2 রেজিস্ট্যান্স, দেয়ারফর VR2 এর অ্যাক্রসে ভোল্টেজটা হবে আমার এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, ঠিক আছে, R1 R2 এর যোগফল। অর্থাৎ আমি এখন আর VR2 কনসিডার করতেছি না, এটা হচ্ছে R2 রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ না, এটা হচ্ছে R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পিনটা দেখাচ্ছি সেটার নোড ভোল্টেজ। ওকে, নোড ভোল্টেজ। সো নোড ভোল্টেজ হয় হচ্ছে এই পার্টিকুলার একটা নোডের ভোল্টেজ, যেটা রেফারেন্স থাকে হচ্ছে গ্রাউন্ড। ওকে, অর্থাৎ এই গ্রাউন্ড পিন থেকে এই R2 এর এই পিন পর্যন্ত কতটুকু ভোল্টেজ আছে সেটা আমি বের করতে চাচ্ছি। ওকে, দেয়ারফর আমার এই পথের মাঝখানে রেজিস্ট্যান্স কতটুকু আছে, R1 + R2 আছে, রাইট? এই গ্রাউন্ড থেকে এই পিনের মাঝে রেজিস্ট্যান্স আছে হচ্ছে R1 এন্ড R2, এই দুইটা সিরিজে আছে রেজিস্ট্যান্স, এর জন্য আমি অ্যাকচুয়ালি R1 + R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বের করতে চাচ্ছি। ওকে, তো আমি একটু ক্লিন করে লিখি। তো এই পিনের অ্যাক্রসে যদি আমি নোড ভোল্টেজ বের করতে চাই তাহলে আমার কি করতে হবে, VR1 + R2 এই কাজটা, অর্থাৎ R1 এন্ড R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ আছে সেটা বের করতে হবে। তো আমার ভোল্টেজ ডিভিশন রুলের ফর্মুলা অনুযায়ী যে রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ মেজার করব তার ভ্যালুটা থাকে নিউমারেটর, রাইট? সো দেয়ারফর R1 + R2 ডিভাইডেড বাই সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল, রাইট? এখানে R3 ছিল, সো R1 + R2 +R3 টাইমস ভিসিসি, রাইট, সাপ্লাই ভোল্টেজ। সো আমরা অলরেডি বলছি যে আমাদের R1 R2 R3 সবগুলা রেজিস্ট্যান্সের ভ্যালু সেম হয়, রাইট, সেম রেজিস্ট্যান্স। তাহলে আমরা লিখতে পারি, উপরে কি লিখতে পারি, টুয়াইস R1 ডিভাইড বাই নিচে থ্রাইস R1 টাইমস ভিসিসি। দেয়ারফর আমার নোড ভোল্টেজ VR1 + VR2 এর ভ্যালু কি হবে, 2/3 অফ ভিসিসি। তাহলে আমাদের এই পিনে যে নোড ভোল্টেজটা পাবো সেই নোড ভোল্টেজটা হচ্ছে 2/3 অফ ভিসিসি। আর এই পিনে যে নোড ভোল্টেজটা আমরা ক্যালকুলেট করেছিলাম সেটা হচ্ছে 1/3 অফ ভিসিসি। ওকে, দেয়ারফর আমরা যদি এই ভিসিসি পিনে 9 ভোল্ট ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে বলতো এই পিনে কত ভোল্টেজ পাবো। ভিসিসি 9 ভোল্ট অ্যাপ্লাই করলাম, তাহলে আমার R1 রেজিস্টরের অ্যাক্রসে এই নোডে নোড ভোল্টেজ কত আসবে, 3 আসবে। 3 ভোল্ট আসবে। আর এই পিনে নোড ভোল্টেজ কত আসবে, হয়। 6 ভোল্ট আসবে, রাইট? 2/3 অফ ভিসিসি, নাকি? জি স্যার। 3 × 9 3 × 6, রাইট, 6 ভোল্ট। সো আমাদের এই ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্কটা এভাবে কাজ করবে। আমি এখানে যদি 15 ভোল্ট দিতাম, 15 ভোল্ট দিলে এই পিনে ভোল্টেজ কত আসতো, 1/3 অফ ভিসিসি, রাইট? কত আসে, 5 5। ভোল্ট আসে। আর এই পিনে কত আসতো, আমি যদি 15 ভোল্ট দিতাম, 10 ভোল্ট, রাইট? 10। 10 ভোল্ট আসতো, এই তো। সো এই ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্কটা এভাবে কাজ করবে। আচ্ছা, সো নেক্সট যে ব্লকটা আছে সেটা হচ্ছে আমাদের কম্পারেটর ব্লক, ঠিক আছে? এটা একটা কম্পারেটর, এটা আরেকটা কম্পারেটর। তো কম্পারেটরটা হয়তো আমরা এখনো পড়ি নাই, অ্যানালগ ইলেকট্রনিক্সে পড়বো। তো আপাতত আমি জাস্ট একটা ছোট্ট ব্রিফিং দিচ্ছি, বাট অ্যানালগ ইলেকট্রনিক্স পড়ার সময় আমরা ডিটেলস পড়বো। তো আমরা হয়তো অ্যাম্প্লিফায়ারের নাম শুনে আসছি, রাইট? অ্যাম্প্লিফায়ারের বেসিক যে কাজটা আমরা এতদিন জানি, কোনো সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে। ওকে, তো ওই যে মাইকের অ্যাম্প্লিফায়ার থাকে, তুমি যখন কথা বলো, এই কথা বলার সময় মাইকে একটা ছোট ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রামটা কাঁপাকাঁপি করে তোমার এই সাউন্ড ওয়েভের সাথে, সেই ডায়াফ্রামে স্মল অ্যামাউন্ট অফ ভোল্টেজ জেনারেট হয়। ডায়াফ্রামটা যখন কাঁপাকাঁপি করে তোমার ওই সাউন্ড ওয়েভের জন্য, তখন ডায়াফ্রামের সাথে ছোট্ট একটা ডিসি ভোল্টেজ সোর্স দেওয়া থাকে, ব্যাটারি থেকে যে ভোল্টেজটা পাই সেই ভোল্টেজটাকে, ছোট ভোল্টেজ থাকে কিন্তু সেই ভোল্টেজটাকে এমপ্লিফাই করে হচ্ছে অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে? তো এমপ্লিফায়ারকে এমনিতেই
ইলেকট্রিক্যাল নলেজ আমরা এটাকে নাম বলি, বা ইলেকট্রনিক্স নাম বলি হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা সংক্ষেপে বলা হয় অপ অ্যাম্প। ওকে, তো এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার এটার সিম্বল হচ্ছে এরকম একটা ট্রায়াঙ্গুলার সিম্বল। এখানে এই কয়টা পিন থাকে। ঠিক আছে, আমার এই দুইটা পিন, একটা হচ্ছে উপরের পিনটা হচ্ছে পজিটিভ পিন, নিচের পিনটা হচ্ছে নেগেটিভ পিন। উপরের পিনটাকে, উপরের যে টার্মিনালটা আছে পজিটিভ পিনের সাথে যে টার্মিনালটা কানেক্টেড, সেটার নাম হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। ওকে, নন ইনভার্টিং টার্মিনাল, অর্থাৎ তুমি যে সিগন্যালটা ইনপুট দিচ্ছ সেটা নন ইনভার্ট মানে পজিটিভ হিসাবেই রেখে দিচ্ছে, রাইট? আর নেগেটিভ টার্মিনালের সাথে যে কানেকশনটা দিবা, অর্থাৎ এই পয়েন্টের নাম হচ্ছে ইনভার্টিং টার্মিনাল। অর্থাৎ তুমি যে ভোল্টেজই দাও না কেন সেটাকে সে নেগেটিভ করে সার্কিটে ইনপুট দেবে। ঠিক আছে, নন, সো আমার সেকেন্ড পিনটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল। তুমি যে ভোল্টেজই দাও সেটাকে সে ইনভার্ট করে নেগেটিভ বানায় সেটাকে ইনপুট দেবে। আর এখানে যে দুইটা পিন আছে সেগুলো হচ্ছে আমার রেফারেন্স ভোল্টেজ দেওয়ার জন্য। ঠিক আছে, ডিসি ভোল্টেজ দেই, রেফারেন্স ভোল্টেজ। আর আমার এই লাস্ট যে পিনটা আছে সেটা হচ্ছে আমার আউটপুট পিন। ঠিক আছে, আউটপুট টার্মিনাল। সো এই হচ্ছে একটা অপারেশনাল এমপ্লিফায়ারের বেসিক ব্লক ডায়াগ্রাম। তো আজকে আমরা এই রেফারেন্স ভোল্টেজ এগুলা নিয়ে কথা বলবো না, কারণ এই দুইটা রেফারেন্স ভোল্টেজ দেওয়া হয় অ্যাকচুয়ালি আমার এই আইসিটাকে, অর্থাৎ অপারেশনাল এমপ্লিফায়ার যে আইসি আছে সেটা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এখানে রেফারেন্স ভোল্টেজ গুলো দেওয়া হয়। ঠিক আছে, সো আমরা এই ভি রেফারেন্স নিয়ে কথা বলবো না, আমরা শুধু প্লাস মাইনাস টার্মিনাল এবং আউটপুটটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, এই প্লাস মাইনাস টার্মিনাল এবং আউটপুট এই তিনটা পিন নিয়ে কথা বলবো, কারণ এই বাকি দুইটা পিন এইটা জাস্ট আইসিটাকে ভোল্টেজ সাপ্লাই দেওয়ার উদ্দেশ্যে ইউজ করা হয়। তো একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে আমরা বিভিন্ন মোডে কাজ করাতে পারি। ঠিক আছে, অর্থাৎ একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের কাজ অ্যাম্প্লিফিকেশন ছাড়াও আরো কাজ আছে। ঠিক আছে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশনও করতে পারি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে। আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে ম্যাথমেটিক্যাল অপারেশনস করতে পারি, এর জন্য এটার নাম দেওয়া হচ্ছে অপেম। ঠিক আছে, অপেম বা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। তো কি কি ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি? এক হচ্ছে কি সামেশন করতে পারি, বিভিন্ন ইনপুট ভোল্টেজের যোগ করতে পারি। ঠিক আছে, যোগফলের যে ভ্যালুটা আছে সেটাকে সে অ্যাম্প্লিফাই করবে, এরকম মোডে কানেকশন দিতে পারি। তারপর হচ্ছে ডিফারেন্স করতে পারি। ঠিক আছে, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ দুইটা পিন, ইনপুট পিন যেগুলো ছিল সেই দুইটা পিনের মাঝে যে ইনপুট ভোল্টেজ সে তাদের ডিফারেন্স সে ক্যালকুলেট করবে, ডিফারেন্স ক্যালকুলেট করে সেই ডিফারেন্স অনুযায়ী সে আউটপুট দিবে। তো এই ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার যে কানেকশনটা আছে সেটাকেই বলা হয় হচ্ছে কম্পারেটর। অর্থাৎ দুইটা ইনপুট ভোল্টেজের মধ্যে সে কম্পেয়ার করবে কোনটা বড় কোনটা ছোট, এই অনুযায়ী সে আউটপুট দিবে। ঠিক আছে, তো ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের কানেকশনটাই এখানে দেয়া হয় আমাদের এই সার্কিটে, এটা হচ্ছে কম্পারেটর মোড। এছাড়াও আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন এটসেট্রা ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে করতে পারি। ঠিক আছে, তো যাই হোক আজকে আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের কম্পারেটর মোড বা ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার মোড নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো আমার যদি এটা একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হয়, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দুইটা টার্মিনাল, ফার্স্ট টার্মিনাল হচ্ছে পজিটিভ আর সেকেন্ড টার্মিনাল হচ্ছে নেগেটিভ টার্মিনাল, অর্থাৎ উপরেরটা নন ইনভার্টিং আর নিচেরটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, আর থার্ড টার্মিনাল এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। এখন যদি পজিটিভ টার্মিনালের ইনপুট ভোল্টেজ যদি সেকেন্ড টার্মিনালের অর্থাৎ নেগেটিভ টার্মিনালের ইনপুট ভোল্টেজ থেকে বড় হয়, সেক্ষেত্রে আমাদের আউটপুটে আমরা হাই পালস পাবো। ঠিক আছে, অর্থাৎ ধরো বাইনারিতে যদি চিন্তা করি তাহলে একটা ওয়ান পাবো। ওকে, অর্থাৎ আমার এখানে তো ভি রেফারেন্স দেওয়া থাকে, সেই ব্যাটারি থেকে সে ভোল্টেজ নিয়ে একটা হাই পালস জেনারেট করবে যদি আমার পজিটিভ থেকে, পজিটিভটা নেগেটিভ থেকে যদি গ্রেটার হয়। ঠিক আছে, ধরো আমার ফার্স্ট পিনে আছে 5 ভোল্ট আর সেকেন্ড পিনে আছে 3 ভোল্ট, যেহেতু আমার নন ইনভার্টিং টার্মিনালের ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট আর ইনভার্টিং টার্মিনালের ইনপুট ভোল্টেজ 3 ভোল্ট। ঠিক আছে,
তো 5 greater than 3, অর্থাৎ পজিটিভ টার্মিনালের ইনপুট ভোল্টেজটা বড় নেগেটিভ টার্মিনাল থেকে, সেক্ষেত্রে আমার অপারেশনাল অ্যাম্পলিফায়ার একটা হাই পালস সে আউটপুট দিবে। তো এটাই হচ্ছে কম্পারেটর মোডের কাজ। অ্যাগেন, আমার যদি নেগেটিভ টার্মিনালের ইনপুট ভোল্টেজটা পজিটিভ টার্মিনালের ইনপুট ভোল্টেজ থেকে বড় হয়, দেয়ারফর সে কোনো কিছু আউটপুট দিবে না, অর্থাৎ আউটপুটে জিরো থাকবে, লো লো পালস। অর্থাৎ আমি যদি ধরো পজিটিভ টার্মিনালে 3 ভোল্ট দিলাম আর নেগেটিভ টার্মিনালে 5 ভোল্ট দিলাম, তাহলে আমার আউটপুটটা জিরোতে থাকবে, সে কোনো আউটপুটই দেখাবে না, অর্থাৎ লো পালস দিবে। তো এটা দেখেই আমরা বুঝতে পারি যে আমার ইনপুট ভোল্টেজের কোনটা বড় কোনটা ছোট। যদি আমি আউটপুটে একটা হাই পালস পাই, তাহলে বুঝতে হবে যে নন ইনভার্টিং টার্মিনাল অর্থাৎ পজিটিভ টার্মিনালের ইনপুট ভোল্টেজটা নেগেটিভ ভোল্টেজ থেকে বড়। আবার যদি আউটপুটে আমি জিরো পালস পাই, অর্থাৎ কোনো আউটপুটেই নাই, জিরো দেখাচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে আমার নেগেটিভ টার্মিনালের ইনপুট ভোল্টেজটা পজিটিভ টার্মিনালের ইনপুট ভোল্টেজ থেকে বড়। তো এটাই হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের কম্পারেটর মোডের কাজ। তো আমার এখানে দুইটা কম্পারেটর আছে। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, তারপর আমার যে থার্ড ব্লক আছে সেটা হচ্ছে একটা আরএস ফ্লিপ ফ্লপ। ওকে, আমরা লাস্ট চ্যাপ্টারে টপিক 4-এ আরএস ফ্লিপ ফ্লপ পড়ে আসছি। সো আমরা কি শিখে আসছিলাম? আরএস ফ্লিপ ফ্লপের যে ট্রুথ টেবিল ছিল, আরএস ফ্লিপ ফ্লপের যে ট্রুথ টেবিল ছিল, ধরো এটা আউটপুট। সো আমার যদি কি হয়, সেট পিন, এটা কি ছিল, সেট, আর আর ছিল হচ্ছে রিসেট, রাইট? সো সেট পিন এবং রিসেট পিন দুইটাই যদি জিরো থাকে, তাহলে আমার আউটপুট কিউ, কিউতে কি হয়, নো চেঞ্জ, রাইট? নো চেঞ্জ বা মেমোরি। তাহলে কিউ প্রাইমে কি হবে, কিউ প্রাইমে হবে আগে ইনপুটে যেটা ছিল তার ইনভার্সটা, রাইট? অর্থাৎ কিউতে যেটা ছিল তার ইনভার্সটা হবে কিউ প্রাইমে। তো আমার এটা হচ্ছে আর পিন, এটা হচ্ছে এস পিন, এটা হচ্ছে কিউ পিন, এটা হচ্ছে কিউ প্রাইম পিন, ঠিক আছে? আবার সেট পিনে যদি 1 থাকে, রিসেট পিনে যদি 0 থাকতো, তাহলে আউটপুটটা সেট হয় এবং কিউ বারটা কি হয়, 0 হয়ে যায়, right? আর সেট পিনে যদি 0, রিসেট পিনে যদি 1 থাকে, তাহলে আমার আউটপুট রিসেট হয়ে যায়, মানে 0 হয়, কিউ প্রাইমে 1 আসে। আর আমাদের যে 1 1 যেটা ছিল, সেটা কি ইনভ্যালিড স্টেট, রাইট? সো আমাদের এখানে 555 টাইমারে আমরা কখনো এরকম কন্ডিশন ক্রিয়েট করব না যাতে এই 1 1 দুইটাই আরএস পিনে দুইটাই 1 1 আসে, এরকম কন্ডিশন আমরা কখনো ক্রিয়েট করব না। আমরা শুধুমাত্র এই তিনটা স্টেট নিয়ে কাজ করব, ঠিক আছে? 0 0 1 0 0 1। ওকে, 0 0 থাকলে আমার আউটপুটে কোনো চেঞ্জ আসবে না, সেট পিনে 1 দিলে আমার আউটপুটে 1 আসবে, রিসেট পিনে 1 দিলে আমার আউটপুটে 0 আসবে। তো এটা হচ্ছে আরএস ফ্লিপ ফ্লপ, যেটা আমরা লাস্ট লেকচারে পড়ছি, রাইট, টপিক 4-এ। আচ্ছা, তারপর আমার যে আউটপুটটা আছে, আউটপুট ছিল হচ্ছে কিউ। এখন কোন কোন 555 টাইমার আইসিতে আউটপুটটা এখান থেকেই দেখে ফেলা হয়, ঠিক আছে? এখান থেকেই আউটপুটটা দেখে ফেলা হয়। আবার কিছু কিছু আইসিতে তোমরা যেটা ল্যাবে প্র্যাকটিস করবা বা ল্যাব এক্সপেরিমেন্ট করবা, সেখানে আইসিতে অ্যাকচুয়ালি কিউ প্রাইম টার্মিনাল থেকে আউটপুটটা নেওয়া হচ্ছে। তো কিউ প্রাইম থেকে আমি যদি কিউ এর আউটপুটটা পেতে চাই, তাহলে কি করতে হবে, কিউ প্রাইমকে একটা ইনভার্টার বা নট গেটের মধ্য দিয়ে পাঠাতে হবে, রাইট? তো ইনভার্টারের মধ্য দিয়ে পাঠালেই আমি কিউ প্রাইমকে ইনভার্ট করলে আমরা কি পাবো, কিউটা পাবো আউটপুট, রাইট? অর্থাৎ এখানে যে আউটপুট ছিল সেটাই পাবো। এখন এখানে শুধুমাত্র একটা ইনভার্টার থাকে না, এই ইনভার্টারটার কাজ হচ্ছে আমার কিউ প্রাইমটাকে তো ইনভার্ট করে করেই, বাট এখানে যে ভোল্টেজটা ছিল সেটাকেও কিছুটা এমপ্লিফাই করে আউটপুটে পাঠায়, ঠিক আছে? কিউ প্রাইমে অনেক লো ভোল্টেজ থাকে, সেটাকে ইনভার্ট করে প্লাস সেটাকে একটু এমপ্লিফাই করে আউটপুটে পাঠায়। ওকে, তো ইনভার্টারের কাজ হচ্ছে এটা। আচ্ছা, আর এই ইনভার্টারের আগে কিউ প্রাইমের আউটপুটটা একটা বিজেটির মাঝখান, বিজেটির বেজে কানেক্ট করা। ওকে, তো আমরা বিজেটি সম্পর্কে ডিটেইলস এগেইন আমরা এতে পড়বো, অ্যানালগ ইলেকট্রনিক্সে পড়বো। বাট তোমরা বিজেটি কিছুটা পড়ে আসছো হচ্ছে ইন্টারমিডিয়েটের বা এইচএসসি লেভেলের ফিজিক্সে, বিজেটি পড়ে আসছো, রাইট? সো বিজেটি স্ট্যান্ডস ফর বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ওকে, ট্রানজিস্টর। তো আমরা বাইপোলার জাংশন ট্রানজিস্টর কিভাবে ম্যানুফ্যাকচার করি, একটা পিওর সিলিকনের ওয়েফারের মাঝে আমরা ইমপিউরিটি অ্যাড করি, রাইট? সো আমরা যদি
একটা সিলিকন ওয়েফারকে তিন ভাগে ভাগ করি। এটা ধর একটা সিলিকনের মেটাল ছিল পুরাটাই, ঠিক আছে। এখন বাম পাশে যদি আমি এন টাইপের ইম্পিউরিটি অ্যাড করি, ঠিক আছে, তাহলে এই বাম পাশের পোর্শনটা হবে কি এন টাইপ সেমিকন্ডাক্টর, রাইট? আর মাঝখানে যদি আমরা পি টাইপের অর্থাৎ হোল ইন্ট্রোডিউস করি, অর্থাৎ এরকম কোনো ইম্পিউরিটি মেটাল অ্যাড করি যেখানে আমার ইলেকট্রন সংখ্যা কম, রাইট, হোল সংখ্যা বেশি, সো আমার এই মাঝখানের পোর্শনটা হবে পি টাইপ। আর এগেইন ডান পাশে যদি আমরা এমন ইম্পিউরিটি অ্যাড করি যেটা এক্সেস ইলেকট্রন আছে, তাহলে সিলিকন আর সেই ইম্পিউরিটির মধ্যে যে কম্বিনেশনটা হবে সেটা কি হবে, এন টাইপের ম্যাটেরিয়াল হবে। অর্থাৎ এন টাইপের ম্যাটেরিয়ালে ইলেকট্রনের আধিক্য থাকবে, আর পি টাইপের ম্যাটেরিয়ালে ইলেকট্রন কম থাকবে, অর্থাৎ বহুলের আধিক্য। তো এইভাবে আমরা এনপিএন ট্রানজিস্টর ম্যানুফ্যাকচার করি, যেটা ডিটেলস তোমরা অ্যানালগ ইলেকট্রনিক্সে পড়বা, আপাতত আমি এতটা ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। আবার আমার সিলিকন ওয়েফারের বাম পাশে যদি পি টাইপ ম্যাটেরিয়াল ইম্পিউরিটি অ্যাড করি, ডানেও যদি পি টাইপ ইম্পিউরিটি অ্যাড করি, আর মাঝে যদি এন টাইপ ইম্পিউরিটি অ্যাড করি, তাহলে আমার এই ট্রানজিস্টরটা হয়ে যায় পিএনপি ট্রানজিস্টর। ওকে, আমরা ডিটেলসে অ্যানালগ ইলেকট্রনিক্সে পড়বো, আপাতত জাস্ট ছোট্ট ইন্ট্রো দিচ্ছি ডিজিটাল ইলেকট্রনিক্সটা শেষ করার জন্য। সো আমার এই বাইপোলার জাংশন ট্রানজিস্টরটা দুই টাইপের হয়, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এখন কেন একে বাইপোলার বলা হচ্ছে? বাইপোলার বলা হচ্ছে কারণ হচ্ছে আমার এখানে দুই টাইপের ম্যাটেরিয়াল আছে, এন টাইপ এবং পি টাইপ। তো এন টাইপে যখন কারেন্ট ক্যারি করবে তখন ইলেকট্রন ফ্লো হবে, এবার পি টাইপে অ্যাকচুয়ালি ইলেকট্রন ফ্লো হয় বাট বোঝা যায় যে হোলের ফ্লো হচ্ছে, কারণ এখানে হোলের আধিক্য বেশি বা প্রোটনের আধিক্য বেশি। তো আমার এখানে এই এই ধরনের ট্রানজিস্টরে এনপিএন বা পিএনপি ট্রানজিস্টরে যেহেতু কারেন্ট ফ্লোটা ইলেকট্রন এবং হোলস দুই ধরনের ক্যারিয়ারের জন্যই কারেন্ট ফ্লো হয়, সেজন্য এই ধরনের ট্রানজিস্টরকে বলা হয় বাইপোলার ট্রানজিস্টর। ওকে, জাংশন কেন বলা হচ্ছে? এখানে দুইটা জাংশন আছে, এটা একটা জাংশন, এটা একটা জাংশন, এখানেও দুইটা জাংশন আছে। এন টাইপ ম্যাটেরিয়াল এবং পি টাইপ ম্যাটেরিয়ালের মাঝে দুইটা জাংশন আছে, এর জন্য এটাকে জাংশন ট্রানজিস্টর বলা হচ্ছে। ট্রানজিস্টর কেন বলা হচ্ছে? ট্রানজিস্টর বলা হচ্ছে কারণ হচ্ছে এটা ট্রানজিস্টর স্ট্যান্ডস ফর ট্রান্সফার রেজিস্টর। ট্রান্সফার রেজিস্টর এটাকে সংক্ষেপে বলা হয় ট্রানজিস্টর। সো এটা রেজিস্ট্যান্সটাকে সার্কিটের একটা পার্ট থেকে আরেকটা পার্টে ট্রান্সফার করে, এরকম বোঝা যায়। সো এটাকে এর জন্য বাইপোলার জাংশন ট্রানজিস্টর বলা হয়। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটি হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। ভোল্টেজ কন্ট্রোলড ডিভাইস, ওকে। সো বিজেটি আমরা কন্ট্রোল করতে পারি ভোল্টেজ দিয়ে, কারেন্ট দিয়ে না। আচ্ছা, এটা আমরা আরো ডিটেলসে পরবর্তীতে অ্যানালগ ইলেকট্রনিক্সে পড়বো। সো এই এন টাইপ এনপিএন ট্রানজিস্টর যেটা ছিল, আমরা যেটা আঁকছিলাম এখানে এনপিএন, তো এনপিএন ট্রানজিস্টরের সার্কিটের যে সিম্বল সেটা হচ্ছে এই সিম্বল, ওকে। অর্থাৎ আমার এরকম একটা টার্মিনাল থাকবে, এনপিএন ট্রানজিস্টর হলে আমরা নিচে এরকম একটা অ্যারো সিম্বল দেব, এটা হচ্ছে আমাদের সেই তিনটা টার্মিনাল, ওকে। আমাদের সার্কিটে এনপিএন ট্রানজিস্টর বুঝবো আমরা এরকম সিম্বল দেখে। তো এনপিএন ট্রানজিস্টরের মধ্যে আমার তিনটা যে টার্মিনাল আছে, তিনটা টার্মিনালের কার কি নাম? আমার মাঝের যে টার্মিনালটা এই এটার সাথে যেটা কানেক্টেড থাকে, এই টার্মিনালের নাম হচ্ছে বেস। এরো সিম্বল যে টার্মিনালে থাকবে সেটার নাম হচ্ছে অ্যামিটার, আর অপর টার্মিনালটার নাম হচ্ছে কালেক্টর, ওকে। আর পিএনপি ট্রানজিস্টরের যে সিম্বল পিএনপি, এটার সিম্বল হচ্ছে আগেরটার মতোই, জাস্ট অ্যারো হেডটা ইনভার্স থাকবে, ওকে। অ্যারো হেডটা ভেতরের দিকে থাকবে, আর এনপিএন ট্রানজিস্টরে অ্যারো হেডটা বাইরের দিকে মুভ করা, ওকে। সো নাম সেম, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কালেক্টর, ওকে। তো কিভাবে কন্ট্রোল করি বিজেটিটাকে? বিজেটিতে আমরা বেস ভোল্টেজ অ্যাপ্লাই করি, ঠিক আছে, ভি বি। তো আমি একটু আগে বলছিলাম না, বিজেটি হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলড ডিভাইস, ভোল্টেজ কন্ট্রোলড ডিভাইস বিজেটি, ঠিক আছে। তো এই বেস ভোল্টেজ ভিবি দিয়ে আমরা এই ট্রানজিস্টরটাকে কন্ট্রোল করি, ঠিক আছে। তো ভিবি যদি কোনো একটা সার্টেন স্টেটে যায়, তাহলে কালেক্টরে আমরা ভিসিসি অ্যাপ্লাই করি, ঠিক আছে। কালেক্টর পিনে প্লাস ভিসিসি, অর্থাৎ একটা সাপ্লাই ভোল্টেজ অ্যাপ্লাই করি। আর এমিটারে যদি আমরা গ্রাউন্ড অ্যাপ্লাই করি তাহলে কি হবে, বেস ভোল্টেজ যদি একটা সার্টেন ভোল্টেজে অ্যাপ্লাই করি তাহলে
এই ভিসিসি থেকে কারেন্ট ফ্লো হয়ে অ্যামিটার দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। আর ভিবি অর্থাৎ বেস ভোল্টেজ যদি একদম কম হয়, ধরো যদি জিরো হয়, তাহলে কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে, আমরা আরো ডিটেলসে অ্যানালগে পড়বো, আপাতত ইন্ট্রো দিচ্ছি। ওকে, তো এখানে আমাদের এই বিজেটিটার ডিফারেন্ট অপারেশনাল মোড আছে। একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার মোড, ঠিক আছে। বিজেটিটা অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করে। অপারেশনাল অ্যাম্পলিফায়ার দিয়ে যেটা করতে পারতাম, বিজেটি দিয়ে আমরা এরকম সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে পারি। আরেকটা হচ্ছে সুইচিং মোড, ঠিক আছে। সুইচিং মোড অর্থাৎ আমরা বাসায় যে কারেন্টের যে সুইচ থাকে, এরকম সুইচের মতো কাজ করাতে পারি। আমরা বেস ভোল্টেজ একটা সার্টেন ভোল্টেজে দিলে এই বিজেটিটা অন হবে, তখন এই কারেন্ট কালেক্টর থেকে এমিটারে কারেন্ট ফ্লো হবে। আবার একটা সার্টেন বেস ভোল্টেজ দিলে এই বিজেটিটা সুইচ অফ হিসেবে কাজ করবে, অর্থাৎ এই কারেন্টটা ফ্লো হবে না। ওকে, সো এভাবে আমরা সুইচিং মোডে বিজেটিটা কাজ করাতে পারি বেস ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করে। আজকের যে আমাদের 555 টাইমার সার্কিট, সেখানে আমরা অ্যাকচুয়ালি এই সুইচিং মোডটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো সুইচিং মোডে কি হয় অ্যাকচুয়ালি, আমাদের এই বেস টু এমিটার অর্থাৎ বেস আর এমিটারের মধ্যে যদি আমি ভোল্টেজ ড্রপ কল্পনা করি, তাহলে এই যে মাঝখানের যে এই এই পোর্শন থেকে এই পোর্শন, এই টার্মিনালে ভোল্টেজ ড্রপ হয় হচ্ছে ভিবিই। ঠিক আছে, ভিবিই অর্থাৎ এই এই টার্মিনাল আর এই টার্মিনাল, এই দুইটা টার্মিনালের মাঝে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিবিই, বেস আর এমিটারের মধ্যে ভোল্টেজ ড্রপ। এখন আইডিয়াল সিলিকন বিজেটির ক্ষেত্রে, আইডিয়াল যে সিলিকন টাইপ বিজেটি ছিল আইডিয়াল, ঠিক আছে, এনপিএন বিজেটির ক্ষেত্রে আমার ভিবিই হয় হচ্ছে 0.7 ভোল্ট। প্র্যাকটিক্যাল কেসে কম হতে পারে, যেমন হচ্ছে জার্মেনিয়াম টাইপের হলে 0.5 ভোল্ট হয়, ঠিক আছে, ভোল্টেজ ড্রপ। বাট সিলিকন বিজেটি হলে আইডিয়াল কেসে বেস আর এমিটারের মাঝে ভোল্টেজ ড্রপ হয় 0.7 ভোল্ট। ঠিক আছে, সার্কিটটা যখন অন থাকবে বা অপারেশনাল মোডে থাকবে, তখন হচ্ছে এই বেস আর এমিটারের মধ্যে ভোল্টেজ ড্রপ হয় 0.7 ভোল্ট। এখন আমি যদি বেস ভোল্টেজটাকে এমন ভাবে অ্যাপ্লাই করি যে আমার এইখানের যে ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ, সেটা হচ্ছে বেস ভোল্টেজ। তো আমি যদি এমন ভাবে বেস ভোল্টেজ অ্যাপ্লাই করি যে ভিবিটা ভিবিই থেকে বড়, সেক্ষেত্রে আমার সুইচ অন থাকবে। ঠিক আছে, সুইচটা অন থাকবে, অর্থাৎ এই সার্কিটটা, আমি এই বিজেডিটাকে আমি যদি এরকম একটা সুইচ হিসেবে কল্পনা করি, তাহলে এই ভিবিই থেকে যদি বেস ভোল্টেজটা বেশি হয়, তাহলে সুইচটা অন থাকবে, অর্থাৎ এর যে পোর্শনটা ছিল এটা অন থাকবে। দেয়ারফর আমার কালেক্টর থেকে বিজেডিটা কারেন্ট ক্যারি করে এমিটারে নিয়ে গ্রাউন্ডে কারেন্টটাকে ছেড়ে দেবে। ঠিক আছে, আর যদি বেস ভোল্টেজ ভিবিই থেকে ছোট হয়, দেয়ারফর সুইচটা অফ থাকবে, সুইচটা অফ থাকবে, বিজেটিটা অফ হিসাবে কাজ করবে। তো ওই ক্ষেত্রে কালেক্টর থেকে কোনো কারেন্ট এমিটারে ফ্লো হবে না। ঠিক আছে, এই মাঝখানে অফ হয়ে থাকে। তো এইভাবে আমরা সুইচিং মোড কাজ করতে পারি। তো আমাদের আজকের সুবিধাতে আমরা যেহেতু অ্যানালগ ইলেকট্রনিক্স পড়তেছি না, ডিজিটাল ইলেকট্রনিক্স পড়তেছি, তো আমরা বেস ভোল্টেজটাকে 0 অথবা 1 দিয়ে কনসিডার করবো, অর্থাৎ লো ভোল্টেজ বা হাই ভোল্টেজ। তাহলে আমাদের এত কিছু চিন্তা করার দরকার নাই, আমরা জাস্ট এতটুকু চিন্তা করব, যদি আমরা ভিবি তে 1 দেই অর্থাৎ হাই ভোল্টেজ অর্থাৎ 5 ভোল্ট দেই, তাহলে সার্কিটটা অন হিসাবে কাজ করবে। আর ভিবি তে যদি আমরা 0 ভোল্ট দিই, তাহলে কি 0 ভোল্টটা 0.7 থেকে সবসময় কম, রাইট? তো 0 ভোল্ট দিলে সার্কিটটা অফ হিসাবে কাজ করবে, বিজেটিটা অফ হিসাবে কাজ করবে এবং কোনো কারেন্ট ক্যারি করবে না। বোঝা গেছে বিজেটি কিভাবে কাজ করে? হ্যালো? जी सर। আচ্ছা, তো আমাদের এতক্ষণ যে ইন্ট্রোডাকশন গুলো দিলাম, অর্থাৎ ভোল্টেজ ডিভাইডারের ইন্ট্রোডাকশন, কম্পারেটরের ইন্ট্রোডাকশন এবং বিজেটির ইন্ট্রোডাকশন, এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে আমাদের নেক্সট স্লাইড গুলো বোঝার জন্য। আচ্ছা, তাহলে আমাদের ব্লক গুলো সম্পর্কে ক্লিয়ার, রাইট? তাহলে কি করা হচ্ছে দেখো, আমার যে দুইটা কম্পারেটর ছিল, কম্পারেটরের প্রথম কম্পারেটরের পজিটিভ যে পিনটা, সেটা আমার আইসির থ্রেশহোল্ড পিনের সাথে কানেক্টেড, রাইট? আইসিতে যে 6 নাম্বার পিনটা আছে থ্রেশহোল্ড পিন, সেটার সাথে ফার্স্ট কম্পারেটরের পজিটিভ পিনটা কানেক্টেড। আর আমার আইসির যে সেকেন্ড পিনটা ছিল, সেকেন্ড পিনটা
সেকেন্ড কম্পারেটরের নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। ওকে, ফার্স্ট কম্পারেটরের নেগেটিভ পিনটা কোথায় আছে? আমার ভোল্টেজ ডিভাইডারের 2/3 অফ ভিসিসি যে পয়েন্টে পেতাম সেই পয়েন্টের সাথে কানেক্টেড আছে। আর সেকেন্ড কম্পারেটরের যে পজিটিভ পিনটা আছে সেটা কোথায় আছে? আমার ভোল্টেজ ডিভাইডারের যে পোর্শনে আমরা 1/3 অফ ভিসিসি সাপ্লাই ভোল্টেজ পাবো সেখানে কানেক্টেড আছে। বোঝা গেছে? আচ্ছা, তারপর আমার কম্পারেটরের যে নেগেটিভ পিনটা সেটা 5 নাম্বার পিনের সাথেও কানেক্ট করা, অর্থাৎ কন্ট্রোল ভোল্টেজের সাথে কানেক্ট করা। ওকে, 5 নাম্বার পিন যে কন্ট্রোল ভোল্টেজ আছে সেটা আবার এই কম্পারেটরের 2/3 ভিসিসি ওইখানে কন্ট্রোল ভোল্টেজের নেগেটিভ পিনে কানেক্ট করা। তো আমার কম্পারেটর যে দুইটা আউটপুট আছে, আউটপুট গুলো একটা আরএস ফ্লিপ ফ্লপের রিসেট এবং সেট পিনের সাথে কানেক্টেড। আমার ফার্স্ট কম্পারেটরের পিনটা রিসেট পিনের সাথে কানেক্টেড, আর সেকেন্ড কম্পারেটরের আউটপুট পিনটা ফ্লিপ ফ্লপের সেট পিনের সাথে কানেক্টেড। এগেইন এই ফ্লিপ ফ্লপটাকে আমি এক্সটার্নালি ট্রিগার করার জন্য এখানে একটা রিসেট পিন থাকে। সেই রিসেট পিনের কাজ অলরেডি আমি বলে ফেলছি। আমার এই পাশে 1001 যাই থাক, আমি যে কোনো সময় চাইলে 555 টাইমারটাকে রিসেট করে ফেলতে পারবো রিসেট পিনটা পুশ করতে। ঠিক আছে, এই রিসেট পিনটা যদি পুশ করি আমার এইখানে 10 বা 01 যাই থাক, ফোর্সিবলি এই ফ্লিপ ফ্লপটা বা আরএস ফ্লিপ ফ্লপটা রিসেট হয়ে যাবে, অর্থাৎ কিউতে জিরো চলে আসবে। আচ্ছা, তারপর আউটপুটটা ইনভার্টারের মধ্য দিয়ে নিয়ে যে আমি কিউ প্রাইম আউটপুটটা ইনভার্টারের মধ্য দিয়ে গিয়ে আমি অরিজিনাল আউটপুট পাচ্ছি, আর ইনভার্টারের আগে থেকে একটা লাইন গিয়ে আমার বিজেটিটার বেজ ভোল্টেজটাকে সে কন্ট্রোল করতেছে। এমিটারটা গ্রাউন্ডে কানেক্টেড, আর উপরে ডিসচার্জ পিনের সাথে কালেক্টরটা কানেক্টেড। ঠিক আছে, কালেক্টর ডিসচার্জ পিনের সাথে কানেক্টেড। তো ইন্টারনাল সার্কিট এবং ডায়াগ্রাম গুলা কিভাবে কানেকশন দেওয়া আছে বোঝা গেছে, রাইট? 555 টাইমার। সো একটা ব্লক ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কম্পারেটর আছে, একটা আরএস ফ্লিপ ফ্লপ আছে, একটা ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক আছে, ডিসচার্জ ট্রানজিস্টর আছে অর্থাৎ বিজেটি, যার থ্রুতে আমার ক্যাপাসিটর ডিসচার্জ হয়। ঠিক আছে, একটু পরে আমরা দেখবো আমরা ক্যাপাসিটর কোথায় কানেক্ট করি। আর কি আছে? একটা আউটপুট স্টেজ আছে। এই হচ্ছে 555 টাইমারের ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, তো অলরেডি আমি এই স্লাইড গুলো ডিসক্রাইব করে ফেলছি কিভাবে আমরা ভিসিসি থেকে 1/3 আর 2/3 ভিসিসি পাই নোড ভোল্টেজ গুলোতে। ঠিক আছে, আমরা ভিসিসি সাপ্লাই দিলে এই পিনে কিভাবে 2/3 ভিসিসি এবং এই পিনে কিভাবে 1/3 ভিসিসি পাই অলরেডি ডিসক্রাইব করে ফেলছি। তো যেটা এখানে বলার কথা ছিল, ভিসিসি তে অ্যাকচুয়ালি আমরা 5 ভোল্ট থেকে 15 ভোল্টের যে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আইসির বিভিন্ন রেটিং থাকে, তো তোমরা হয়তো ল্যাবে যেটা ইউজ করবা সেটার ম্যাক্সিমাম ভোল্টেজ রেটিং হচ্ছে 15 ভোল্ট আর মিনিমাম ভোল্টেজ রেটিং হচ্ছে 5 ভোল্ট। তো তোমরা 5 ভোল্ট থেকে 15 ভোল্ট পর্যন্ত যে কোনো ভোল্টেজের ইনপুট তুমি এই ভিসিসি পিনে দিতে পারবা। আর এখানে যে আমার ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্কে যে রেজিস্ট্যান্স গুলো থাকে সেগুলা এক একটা 5 কিলো ওহম রেজিস্টার। ওকে, যেহেতু এখানে তিনটা 5 কিলো ওহমের রেজিস্ট্যান্স আছে, সো ধারণা করা হয় যে এখান থেকেই এই টাইমার সার্কিটটার নাম হচ্ছে 555 টাইমার। ওকে, এখানে যেহেতু ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্কে তিনটা 5 কিলো ওহমের রেজিস্ট্যান্স আছে, এটার জন্য ধারণা করা হয়েছে এই 555 টাইমারের নাম এখান থেকেই আসছে। ওকে, তো নেক্সট স্লাইড। আচ্ছা, এতক্ষণ যা ডিসক্রাইব করছি এখানে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা, এখন আসি এই 555 টাইমার দিয়ে আমরা মাল্টি ভাইব্রেটর ডিজাইন করতে পারি। ওকে, তো মাল্টি ভাইব্রেটর কি জিনিস? মাল্টি ভাইব্রেটর হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট that operate continuously between two distinct states, that is high and low. তো সিকোয়েন্সিয়াল সার্কিট কি জিনিস অলরেডি আমরা লেকচার 4-এ পড়ে আসছি। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট হচ্ছে সেই লজিক সার্কিট যার আউটপুট কোনো প্রিভিয়াস মেমোরি এলিমেন্টের উপর নির্ভর করে, রাইট? যেমন আমরা ফ্লিপ ফ্লপে পড়ে আসছি, রাইট? আমার একটা প্রিভিয়াস স্টেজ ছিল কিউ এন, তারপর কি আর পিন, এস পিন, পরের নেক্সট স্টেজ হচ্ছে কিউ এন প্লাস ওয়ান। সো আমার সেট রিসেট পিনে যদি 0 0 দিই তাহলে কিউ এন প্লাস কি হবে? প্রিভিয়াস স্টেজ, অর্থাৎ মেমোরিতে যেটা স্টোর ছিল সেটা হবে। তো এই ধরনের সার্কিটটা আমরা ডিজাইন করতেছি, রাইট? এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট যার কোনো একটা স্টেজের আউটপুট প্রিভিয়াস স্টেজের মেমোরি এলিমেন্টে কি স্টোর করা আছে তার উপর ডিপেন্ড করে।
তো এর জন্য মাল্টিভাইব্রেটরটাকে বলা হয় একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, যেটা আমরা এই 555 টাইমার দিয়ে ডিজাইন করবো, রাইট? এখানে যেহেতু আরএস ফ্লিপ ফ্লপ আছে, তো বুঝতেই পারছো এটা কেন সিকোয়েন্সিয়াল সার্কিট, কারণ ফ্লিপ ফ্লপ নিজেই একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, রাইট? আচ্ছা, তারপর এই মাল্টিভাইব্রেটরটা কন্টিনিউয়াসলি দুইটা স্টেট, অর্থাৎ আউটপুট হাই হতে পারে অথবা আউটপুট লো হতে পারে, এরকম একটা টাইমিং পালস দিবে। তো এর জন্য এটাকে বলা হয় মাল্টি ভাইব্রেটর। এটা 0 আর 1 এর মাঝে ভাইব্রেট করতে থাকে, এর জন্য এটাকে নাম বলা হচ্ছে মাল্টি ভাইব্রেটর সার্কিট। তো মাল্টি ভাইব্রেটর সার্কিটে আমরা 3 ধরনের ক্লক পালস জেনারেটর বানাতে পারি। 3 ধরনের সার্কিট কম্বিনেশন দিয়ে আমরা এই মাল্টি ভাইব্রেটরটাকে 3টা মোডে অপারেট করতে পারি। তো ফার্স্ট মোডটা হচ্ছে অ্যাস্টেবল মোড, সেকেন্ড মোড হচ্ছে মনোস্টেবল মোড, থার্ড স্টেপ হচ্ছে বাইস্টেবল মোড। তো অ্যাস্টেবল মোডটা কি? এ কথাটার মানে হচ্ছে নো বা নট, ঠিক আছে? আর স্টেবল মানে কি? স্টেবিলিটি, অর্থাৎ যার কোনো স্টেবিলিটি, স্টেবলটা আসে স্টেবিলিটি থেকে আর কি। তো অ্যাস্টেবল দিয়ে কি বোঝাচ্ছে? নট স্টেবল। ওকে, অ্যাস্টেবল দিয়ে বোঝাচ্ছে নট স্টেবল। তো স্টেবল কি স্টেবল না? স্টেটটা স্টেবল না, কারণ আমরা কি জানি এটা দুইটা ডিস্টিংক্ট স্টেটে সে ভ্যারি করতে পারে। দেয়ারফর আমার স্টেবল যে মাল্টিভাইব্রেটরটা আছে তার কোনো স্টেট স্টেবল না, অর্থাৎ একবার সে হাই স্টেটে যাবে, আরেকবার লোতে যাবে, আবার হাইতে যাবে, আবার লোতে যাবে, এভাবে সে পালস দিতেই থাকবে, ঠিক আছে? তো স্টেবল মাল্টিভাইব্রেটর থেকে এরকম আমরা একটা হাই এন্ড লো পাস কন্টিনিউয়াসলি পেতেই থাকবো। তো এটা হচ্ছে স্টেবল মাল্টিভাইব্রেটর। তো এটাই লেখা আছে যে প্রডিউসেস আ ট্রেন অফ স্কোয়ার ওয়েভ পালসেস এট ফিক্সড নোন ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বা আমার যে এই যে টাইমিং পালস ছিল, এটার রাইজ টাইম অর্থাৎ টি হাই আর টি লো কত হবে সেটা আমরা সার্কিটে কত রেজিস্ট্যান্স কানেক্ট করতেছি বা কত ক্যাপাসিট্যান্স কানেক্ট করতেছি সেগুলো দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, এর জন্য বলা হচ্ছে ফিক্সড নন ফ্রিকোয়েন্সি। আমরা ফ্রিকোয়েন্সি পাই টাইম থেকে, এটার জন্য আমরা এটাকে বলছি যে ফ্রিকোয়েন্সিটা আগে থেকেই নোন থাকে। আচ্ছা, এখন আসি মনোস্টেবলে। মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, মনো কথাটার মানে হচ্ছে ওয়ান, রাইট? ওয়ান। আর স্টেবল তো বুঝতে পারছো স্টেবিলিটি থেকে আসতেছে। তাহলে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর গুলোতে অ্যাকচুয়ালি একটা স্টেবল স্টেট আছে, ওয়ান স্টেবল স্টেট আছে। ওকে, তাহলে মনোস্টেবলটা কিভাবে কাজ করে? আমরা যে ওই 555 টাইমারে যে ট্রিগার পিনটা দেখছি, ধরো ট্রিগার পিনে আমরা কন্টিনিউয়াসলি 1 দিয়ে যাচ্ছিলাম, এটার জন্য আমার মনোস্টেবল, এটা ধরো আমার মাল্টিভাইব্রেটরের ট্রিগার পিন, এটা 1 এ ছিল। আর এটার জন্য আমাদের মাল্টিভাইব্রেটরের যে আউটপুট কিউটা ছিল, কিউ এন, এটা ছিল 0-তে। ঠিক আছে, তো দিয়ে যাচ্ছি, সার্কিটের কোনো চেঞ্জ হবে না। হঠাৎ করে আমি যখন ট্রিগার দিলাম, অর্থাৎ 0 করে ফেললাম, ট্রিগার পিনটাকে 0 প্রেস করলাম, তখন দেখা যাবে 0 প্রেস করে ছেড়ে দিছি, ঠিক আছে, 0 প্রেস করছি আবার ছেড়ে দিছি ট্রিগার পিনটা, তখন আবার আগের 1 স্টেটে চলে গেছে। এই সময় আমার ফ্লিপ ফ্লপটা ট্রিগার্ড হবে, ট্রিগার্ড হয়ে করবে কি, আউটপুটে 1 দেওয়া শুরু করবে। 1 দেওয়া শুরু করার পর বলা হচ্ছে এটা কি মনোস্টেবল, মানে একটা স্টেবল স্টেট আছে, তার স্টেবল স্টেট হচ্ছে 0। ঠিক আছে, মনোস্টেবলের স্টেবল স্টেট হচ্ছে 0। সো কি হবে, সে জাস্ট ট্রিগারটা পাওয়া মাত্র সে 1-এ চলে গেল, কিন্তু সে 1-এ স্টেবল থাকবে না, কারণ এটা 1টা তার জন্য নন স্টেবল স্টেট। তো কি করবে, সে আবার স্টেবল স্টেটে ফিরে আসবে। এটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ না, আবার আমি একটা ট্রিগার দিই, আবার যখন আমি ট্রিগার দিলাম, 0 করলাম, এগেইন সে 1-এ যাবে, 1-এ গিয়ে আবার স্টেবল স্টেটে ফিরে আসবে। তো এইভাবে মনোস্টেবল আইসিটা, অর্থাৎ মনোস্টেবল মাল্টিভাইব্রেটরটা কাজ করে। বোঝা গেছে? যখনই আমি ট্রিগার দিব, তখন তার আউটপুটের স্টেটটা চেঞ্জ করবে, চেঞ্জ করার পর ট্রিগারটা যেই সরায় ফেলছি তখনই আবার আগের স্টেবল স্টেটে চলে আসবে। এটা হচ্ছে মনোস্টেবল। আর বাইস্টেবল হচ্ছে দুইটাই স্টেবল স্টেট থাকে, ঠিক আছে? তো ধরো আমার এটা হচ্ছে ট্রিগার পিন, ট্রিগার পিনে 1 দেওয়া ছিল, আর এটা হচ্ছে আউটপুট পিন কিউ এন। ঠিক আছে, তো কিউ এনটা আপাতত 0-তে আছে। ট্রিগার পিন যখন 0-তে দিলাম তখন সে হাই হবে, ঠিক আছে, হাই হবে। যখনই আবার আমরা ট্রিগার পিনটাকে 1-এ নিয়ে গেছি তখন লো হবে। ট্রিগার পিন যতক্ষণ হাইতে রাখবো, তখন এই ট্রিগার পিন যতক্ষণ আমি 0-তে রাখবো তখন আউটপুটটা হাই থাকবে। ঠিক আছে, আবার ট্রিগার পিন যখন 0-তে নিয়ে যাচ্ছি তখন, সরি, ট্রিগার পিন যখন 1-এ নিয়ে যাচ্ছি তখন আমার আউটপুটটা 0-তে আসবে। সো এটা স্টেবল থাকতেছে, আগের মতো মনোস্টেবলের মতো
একটা স্টেটে স্টেবল না, এটা দুইটা স্টেটেই স্টেবল থাকতেছে। তো এটা হচ্ছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটরের আউটপুট। ঠিক আছে, ট্রিগার পিন যে মোডে ট্রিগার যে মোডে দিব আউটপুটও সেভাবেই পাবো। ঠিক আছে, এবং ওই স্টেটে স্টেবল থাকবে। এটা হচ্ছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটরের আউটপুটের কাজ। ঠিক আছে, তো বাইস্টেবল মাল্টিভাইব্রেটর আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। দ্য সার্কিট ইজ অলসো নোন এজ ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপে আমরা পড়ছি না, একটা স্টেবল স্টেট হচ্ছে সেট, আর একটা স্টেবল স্টেট হচ্ছে রিসেট, রাইট? তো বাইস্টেবল আমরা অলরেডি পড়ে ফেলছি, জাস্ট 555 টাইমার দিয়ে আমরা স্টেবল এবং মনোস্টেবলের কাজ আজকে দেখব। সো মেইন কথা হচ্ছে আমরা স্টেবল দিয়ে একটা ক্লক পালস জেনারেট করতে পারি, যেটা 0101 ক্লক পালস দিতেই থাকবে। আর মনোস্টেবল দিয়ে আমরা কোনো একটা সার্কিটকে ট্রিগার করতে পারি, অর্থাৎ যখন ট্রিগার করব তখন সে একটা হাই স্টেট দিবে, আবার লো স্টেটে ফেরত আসবে। তো আমাদের এই লেকচারে আমরা স্টেবল এবং মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের সার্কিট এবং ওয়ার্কিং প্রিন্সিপাল শিখব। বাইস্টেবল অলরেডি ফ্লিপ ফ্লপ, এটা 555 টাইমার দিয়ে ডিজাইন করতে পারি এমন কথা নাই, আমরা ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারি ডিরেক্টলি, কিংবা 555 টাইমারেও এইভাবে ডিজাইন করতে পারি। তো যাই হোক, আমাদের আজকের লেকচারে স্টেবল এন্ড মনোস্টেবলের ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখব। তো ফার্স্টে আসি স্টেবল মোডে। তো তোমরা স্টেবল মোডের সার্কিটটা দেখো, আমার যে 555 টাইমারটা ছিল তার সার্কিটের সাথে কিছু রেজিস্ট্যান্স যোগ করা হয়েছে, রাইট? R1 R2 C1 এই রেজিস্ট্যান্স গুলো যোগ করা হয়েছে। তোমাদের কম্পারিজনের জন্য আমি ফার্স্টে হচ্ছে আমাদের মেইন যে সার্কিটটা ছিল 555 টাইমারের সেটা দেখাই। এটা হচ্ছে আমার 555 টাইমারের মেইন সার্কিট। ঠিক আছে, এই সার্কিটে কিছু চেঞ্জ আনা হচ্ছে এখানে স্টেবল মোডে। ঠিক আছে, কি কি চেঞ্জ? আমার যে ভিসিসি পিন ছিল, ভিসিসি এবং আমার যে 7 নাম্বার ডিসচার্জ পিন আছে, ডিসচার্জ পিনের মাঝে একটা R1 রেজিস্টার অ্যাড করা হচ্ছে। ডিসচার্জ পিন আর, আচ্ছা, তারপর কি করা হচ্ছে, আমার 6 নাম্বার যে পিনটা ছিল, 6 পিন, আর 2 নাম্বার যে পিন ছিল, 6 নাম্বার পিন হচ্ছে থ্রেশোল্ড এবং 2 নাম্বার পিন হচ্ছে ট্রিগার। থ্রেশোল্ড আর ট্রিগার এই দুইটা পিনকে শর্ট করে দেয়া হচ্ছে। এখান থেকে যে টার্মিনালটা পাচ্ছি শর্টেড টার্মিনাল, এই টার্মিনাল আর আমার যে ডিসচার্জ পিন ছিল তার মাঝে একটা R2 রেজিস্ট্যান্স এড করা হচ্ছে। তারপর আমার এই শর্টেড টার্মিনালের মাঝে, এই শর্টেড টার্মিনালের এই পাশে একটা ক্যাপাসিটর এড করা হচ্ছে C1, এবং ক্যাপাসিটরের আরেকটা টার্মিনাল গ্রাউন্ডে এড করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এতটুক জাস্ট চেঞ্জ করে করা হচ্ছে। আরেকটা চেঞ্জ আছে, আমার এখানে যে ডিসচার্জ যে পিনটা ছিল, ঠিক আছে, ডিসচার্জ যে পিনটা ছিল সেই ডিসচার্জ পিনটা নিয়ে আমার এইখানে শর্ট করে দেওয়া আছে। ঠিক আছে, এতটুকু চেঞ্জ আনা হচ্ছে আমার মেইন 555 টাইমার সার্কিট থেকে। এক্সটার্নালি আমার যে পিনগুলো বের হয়ে আসছিল ব্রেডবোর্ডে বসানোর পরে, ল্যাবে তো হয়তো করবা যদি থাকে, আছে কিনা আমি শিওর না, তোমাদের ল্যাবে মনে হয় না নাই, এটা কঠিন জিনিস। তো যাই হোক, আমার যে এই 6 নাম্বার যে ডিসচার্জ পিন ছিল, এই পিনটা এখানে নিয়ে যাওয়া হয়, R1 রেজিস্টার আর ভিসিসি ভিসিসি আর এই পিনের মাঝে R1 রেজিস্টার কানেক্ট করা হয়। তারপর 6, অর্থাৎ সরি, এটা তো 6 না, এটা কি পিন ছিল, ডিসচার্জ পিন 7 নাম্বার পিন, রাইট? 7 নাম্বার পিন। 6 নাম্বার পিন হচ্ছে থ্রেশোল্ড আর ট্রিগার, এটাকে ব্রেডবোর্ডে আলাদা করে শর্ট করা হয়, এবং এই দুটা পিনের মাঝে R2 এবং এই শর্টের টার্মিনালের পরে একটা C1 ক্যাপাসিটর আর গ্রাউন্ড অ্যাড করা হয়। এতটুকু বাইরে থেকে সার্কিট তোমার দিতে হবে আইসির সাথে, তাহলেই সেটা স্টেবল সার্কিট হয়ে যাবে, স্টেবল মোডের মাল্টিভাইব্রেটর সার্কিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সো স্টেবলের যে আমরা আউটপুটটা পাবো সেটা পাবো এই এই আউটপুট টার্মিনাল থেকে। আউটপুট টার্মিনাল হবে এরকম একটা ক্লক পালস, এবং এই R1 R2 এবং C1 অর্থাৎ রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের ভ্যালু চেঞ্জ করে আমার এই ক্লক পালসের যে টাইম ডিউরেশন সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, এই টাইম ডিউরেশন গুলো আমরা R1 R2 এবং C1 এর ভ্যালু দিয়ে কন্ট্রোল করব। আচ্ছা, সো নেক্সট স্লাইডে যাই। ওকে, এখন আসি আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালে। তো ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝার জন্য আগেই বলতেছি ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা কিভাবে কাজ করে, কম্পারেটর কিভাবে কাজ করে, আর এখানে ডিসচার্জ যে বিজেটিটা ছিল সেটা কিভাবে কাজ করে, আরএস ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে, সেটার কনসেপ্টটা লাগবে, যেটা আমি অলরেডি ডিসক্রাইব করে ফেলছি। তো
এখন আসি আউটপুটটা কি হবে। তো এখানে দেখো একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। এই গ্রাফ অনুযায়ী আমরা ডিসকাস করি কি হবে, এই ইনপুট কি দিলে আউটপুট কি হবে। ধরো আমি কথার কথা ভিসিসি পিনে 9 ভোল্ট অ্যাপ্লাই করলাম, বা 15 ভোল্ট অ্যাপ্লাই করতে পারি, যেহেতু ভিসিসি পিনে আমরা 5 ভোল্ট থেকে 15 ভোল্ট অ্যাপ্লাই করতে পারবো। সো ধরো কথার কথা আমি এখানে 9 ভোল্ট ভিসিসি অ্যাপ্লাই করলাম। সো 9 ভোল্ট অ্যাপ্লাই করলে এই পিনের ভোল্টেজ কত হবে? এই পিনটা কি ছিল, 2/3 অফ ভিসিসি, রাইট? তাহলে এই পিনের ভোল্টেজ কত হবে বলো? হ্যালো? আমার ভিসিসি যদি 9 ভোল্ট হয় তাহলে 2/3 অফ ভিসিসি কত হবে বলো? স্যার 6 ভোল্ট। 6 ভোল্ট। 6 ভোল্ট। দেয়ারফর আমার এই ভোল্টেজ ডিভাইডার সার্কিটে আমি যদি ভিসিসি যদি 9 ভোল্ট অ্যাপ্লাই করি, এই পিনে 6 ভোল্ট এসে থাকবে। আর আমার এই পিনটা হচ্ছে কি 1/3 অফ ভিসিসি, 1/3 অফ ভিসিসি। 1/3 অফ ভিসিসি কত হয়? 3 ভোল্ট, রাইট? দেয়ারফর এই পিনে 3 ভোল্ট জেনারেট হয়ে থাকবে। বোঝা গেছে? আমি ভিসিসি দিচ্ছি 9 ভোল্ট, এই পিনে আছে 6 ভোল্ট, এই পিনে আছে 3 ভোল্ট। ইনিশিয়ালি আমার সার্কিটটা জাস্ট অন করলাম, ঠিক আছে। তাহলে দেখো কখন কি হবে। তো প্রথমে কি হবে, ক্যাপাসিটরের একটা কনসেপ্ট দরকার। স্টেবল মোড শুরু করার আগে আমরা ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং এর একটা কনসেপ্ট দেখে আসি। সো ক্যাপাসিটর কিভাবে চার্জ হয়? ক্যাপাসিটর তো আমরা জানি ক্যাপাসিটর কি একটা প্যারালাল প্লেট, রাইট? ক্যাপাসিটরে কি থাকে, একটা পজিটিভ প্লেট থাকে, একটা নেগেটিভ প্লেট থাকে, মাঝখানে ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে, ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল, ওকে। সো আমার ক্যাপাসিটরে এরকম দুইটা টার্মিনাল থাকে, রাইট? আমি দুইটা টার্মিনালে যদি ভোল্টেজ সাপ্লাই দেই, তাহলে নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন গুলো এই দিক দিয়ে ফ্লো হয়ে এখানে ইলেকট্রন গুলো জমা হয়। আর এই প্লেটের যতগুলো ইলেকট্রন ছিল সব এই পাশ দিয়ে ফ্লো হয়ে ব্যাটারির প্লাস টার্মিনালে চলে আসে। দেওয়ার পর এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, ইলেকট্রনের ঘাটতি থেকে প্রোটনের আধিক্য হবে। তো এইভাবে একটা ক্যাপাসিটর তার দুইটা প্লেটের একপাশে চার্জ জমা করে। চার্জ জমা হলে ক্যাপাসিটরের এক পাশে প্লাস আর এক পাশে মাইনাস, তাহলে কি হবে, এই দুইটা প্লেটের একপাশে ভোল্টেজ জেনারেট হবে, রাইট? সো ক্যাপাসিটরটা তো এই অর্থাৎ সুইচ অন করলেই তো আর হাই, এই সাপ্লাই ভোল্টেজ যেটা ছিল ভিডিসি এটাতে চলে যাবে না, ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হবে। তো আস্তে আস্তে কিভাবে চার্জ হয় এবং কিভাবে এই সাপ্লাই ভোল্টেজটা সরায় দিলে, আমি যদি এটা শর্ট করে দিই তাহলে এখানে যেহেতু ভিডিসি এসেছিল, সাপ্লাই ভোল্টেজটা সরায় দিলে এখানে শর্ট হয়ে গেলে এখান থেকে ইলেকট্রন গুলো এই পজিটিভ প্লেটে চলে যাবে, মানে হচ্ছে ক্যাপাসিটরটা ডিসচার্জ হতে থাকে। ক্যাপাসিটরটা কিভাবে ডিসচার্জ হয় আর চার্জ হয় সেটা একটু দেখি। তো ইলেকট্রিক্যাল ফর ইউ, তোমরা ইউআরএলটা দেখতে পাচ্ছ এই ওয়েব পেজ থেকে, জাস্ট আমি একটু দেখাই, তোমাদের এই জিনিসগুলো পড়া লাগবে না, জাস্ট বোঝার জন্য। তো এই ক্যাপাসিটর যখন চার্জ হয়, আমাদের চার্জিং এর যে কার্ভ সেটা এভাবে আমরা ডিসক্রাইব করতে পারি। তো আমার যে এই রাইজিং যে কার্ভটা আছে সেটা হচ্ছে ক্যাপাসিটর চার্জ হওয়ার সময় ভোল্টেজের কার্ভ, ঠিক আছে, ভিসি। আর ক্যাপাসিটর চার্জ হওয়ার সময় ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হবে সেটার কার্ভ হচ্ছে এই ফলিং কার্ভ, ঠিক আছে। অর্থাৎ ক্যাপাসিটর যখন চার্জ আপ হয়, তার ইনিশিয়ালি যেহেতু বেশি পরিমাণ ইলেকট্রন প্লেট গুলাতে ফ্লো হতে হবে, ঠিক আছে, বেশি পরিমাণ ইলেকট্রন ইনিশিয়ালি ফ্লো হতে হবে, এখানে ইলেকট্রন এসে জমা হবে, এর জন্য ইনিশিয়ালি ইলেকট্রনের ফ্লো অনেক হাই হয় এবং ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ থেকে জিরো। আস্তে আস্তে যখন ইলেকট্রন গুলো ওই পাশে চলে যাচ্ছে এবং এই পাশ থেকে ইলেকট্রন এসে এই পাশে জমা হচ্ছে, ঠিক আছে, এখানে প্লাস বাড়তেছে। তো আস্তে আস্তে তখন কি হয়, ভোল্টেজটা আস্তে আস্তে ডেভেলপ হয়, ডেভেলপ হয়ে এক সময় যখন ব্যাটারির যত ইলেকট্রন ছিল সব যখন এই পাশে চলে গেল, তখন তার ইলেকট্রন যাওয়ার আর বাকি নাই, right? তখন ভোল্টেজটা ম্যাক্সিমাম হয়ে যায়। আর যেহেতু ইলেকট্রন যা ছিল ব্যাটারির নেগেটিভ টার্মিনাল সব ওইদিকে চলে গেছে, সো ইলেকট্রন আর ফ্লো হবে না। ইলেকট্রন ফ্লো কম হওয়া মানে কারেন্টটা আস্তে আস্তে কমে যাওয়া, ঠিক আছে। তো এইভাবে একটা ক্যাপাসিটর চার্জ আপ হয়। এখন ইকুয়েশন, এগুলোর তো নিশ্চয়ই ইকুয়েশন আছে, ইকুয়েশন গুলো এখানে ডেরাইভ করা আছে, ঠিক আছে। তোমাদের পড়ার দরকার নাই, জাস্ট আমি দেখানোর জন্য বলতেছি। তো আমার ক্যাপাসিটর চার্জ আপের সময় যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এই ইকুয়েশন, ওকে।
ভি ইকুয়ালস, অর্থাৎ এই স্মল ভিটা হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে ডেভেলপ ভোল্টেজ, ক্যাপাসিটরের ভোল্টেজ, আর এই ক্যাপিটাল ভিটা হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজটা। তো ভি টাইমস 1 - e⁻ t/c বা আর সি। ঠিক আছে, তো ভি ইকুয়ালস ক্যাপিটাল ভি টাইমস 1 - e⁻t/r সি। এই আর আর সি হচ্ছে আমার রেজিস্টরের সাথে যে রেজিস্ট্যান্স, এই সরি, ক্যাপাসিটরের সাথে যে রেজিস্টর কানেক্টেড থাকবে সেই রেজিস্ট্যান্সের ভ্যালু, আর সি হচ্ছে ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। এটা হচ্ছে চার্জ আপের সময় ইকুয়েশন। তো 1 - e⁻ সামথিং, এটার কার্ভ হয় অ্যাকচুয়ালি একটা রাইজিং কার্ভ। ঠিক আছে, রাইজিং কার্ভ। আর কারেন্টের ইকুয়েশনটা হচ্ছে এটা, আই ইকুয়ালস, ক্যাপাসিটরের কারেন্ট আই ইকুয়ালস ভি ডিভাইড বাই আর e⁻ t ডিভাইড বাই আর সি। সো e⁻ সামথিং, এটা হয় কি ডিকে কার্ভ, রাইট? এটা হচ্ছে ডিকে কার্ভ, এইভাবে ডিকে টু জিরো করে। এটা হচ্ছে রাইজিং কার্ভ ভোল্টেজটা, আর কারেন্ট হচ্ছে কি এটা ডিকে কার্ভ। ওকে, সো চার্জ আপের সময় যদি এইরকম ইকুয়েশন হয়, তাহলে ডিসচার্জের সময় কি হবে? উল্টাটা হবে না? এটা হচ্ছে চার্জিং এর সময়ের ইকুয়েশন। সো ডিসচার্জিং এর সময় জাস্ট রিভার্সটা হবে, ডিসচার্জিং এর সময় জাস্ট রিভার্সটা হবে। তো ডিসচার্জিং এর সময় ইকুয়েশন হবে ভি ইকুয়ালস ভি টাইমস e⁻t/r সি, অর্থাৎ একটা ফলিং কার্ভ হবে, e⁻ সামথিং একটা ফলিং কার্ভ হয়। আর কারেন্টের ইকুয়েশন হবে উল্টাটা, রাইট? ভি ডিভাইড বাই আর 1 - e⁻t/r সি। ঠিক আছে, কারেন্টের ইকুয়েশনটা হবে একটা রাইজিং কার্ভ। তো এটুকু বুঝতে পারছো ক্যাপাসিটর কিভাবে চার্জ আপ হয় আর ডিসচার্জ হয়। তো আমি যদি ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিংটাকে ভোল্টেজ ওয়েভ ফর্ম দিয়ে ডিফাইন করি, আমার ওয়াই এক্সিস যদি ভিসি থাকে, এক্স এক্সিস যদি টাইম থাকে, তাহলে ক্যাপাসিটর যখন চার্জ হবে তখন এর ভোল্টেজ হবে এরকম। ঠিক আছে, যখন ডিসচার্জ হবে ভোল্টেজ আস্তে আস্তে ফল করবে, রাইট? সো এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, বোঝা গেছে ক্যাপাসিটর কিভাবে চার্জ আপ হয় এবং ডিসচার্জ হয়, এবং কিভাবে আউটপুট ওয়েভ ফর্মটা আমরা দেখতে পাই ক্যাপাসিটরের অ্যাক্রসে। চার্জ আপের সময় এরকম, ডিসচার্জের সময় অনেক ফাস্ট ডিসচার্জ হয়। চার্জ হইতে বেশি সময় লাগে, ডিসচার্জ হতে অনেক কম লাগে সময়। ঠিক আছে, তো এইভাবে আমরা পালস দেখতেই পাবো, দেখতে থাকবো কি ক্যাপাসিটর যদি কন্টিনিউয়াসলি চার্জ আপ এবং ডিসচার্জ হতে থাকে। বোঝা গেছে? আচ্ছা, সো আরেকবার দেখাই, এটা হচ্ছে চার্জিং এর সময় ক্যাপাসিটরের ওয়েভ। আর আরেকটা স্লাইড আছে, এটা আমাদের ক্যাপাসিটর ডিসচার্জিং এর সময় যে কার্ভ সেটা। ক্যাপাসিটর ডিসচার্জিং এর সময় এরকম কার্ভ দেখা যায়। যেহেতু কারেন্টটা ক্যাপাসিটর ডিসচার্জ করে দিচ্ছে, সো কারেন্টটা অ্যাকচুয়ালি নেগেটিভ ধরা হয়, কারণ চার্জিং এর সময় যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছিল, ডিসচার্জিং এর সময় রিভার্স ডিরেকশনে কারেন্টটা ফ্লো হয়। এর জন্য জাস্ট কারেন্টের ওয়েভফর্মটা রিভার্স সাইড থেকে জিরো করা হচ্ছে। সো এতটুকু ব্যাকগ্রাউন্ড দরকার ছিল আমাদের ক্যাপাসিটর চার্জিং এবং ডিসচার্জিং বোঝার জন্য। এখন আমাদের স্লাইডে চলে যাই। আচ্ছা, সো কি করছিলাম আমরা, স্টেবল মোডে 9 ভোল্ট সাপ্লাই দিচ্ছিলাম। এই এই পিনে 6 ভোল্ট এসেছিল, 2/3 অফ ভিসিসি, এবং এই পিনে 1/3 অফ ভিসিসি, অর্থাৎ 3 ভোল্ট এসেছিল। এখন ইনিশিয়ালি যখন জাস্ট সার্কিটটা অন করলাম, তখন কি হবে, আমার এই ক্যাপাসিটরটা ফার্স্টে চার্জ হওয়া শুরু করবে। 9 ভোল্ট থেকে কারেন্ট এই রেজিস্টরের মধ্য দিয়ে গিয়ে ক্যাপাসিটরটাকে চার্জ করা শুরু করবে। ওকে, আর ইনিশিয়ালি ধরে নিচ্ছি আমার এই সুইচটা অফ ছিল, কিউ প্রাইমে জিরো ছিল। সো কিউ প্রাইমে যদি জিরো থাকে, তাহলে কি হবে, ভিবি অর্থাৎ কন্ট্রোল ভোল্টেজটা জিরো, সুইচটা কি অফ, মানে এই বেজেটের মধ্য দিয়ে এই পাশ দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারেন্ট থাকবে জিরো। ইনিশিয়াল কন্ডিশন ইনিশিয়ালি আমি ধরে নিচ্ছি এরকম ছিল। ঠিক আছে, তো এই বিজেটির মধ্য দিয়ে ইনিশিয়ালি কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ কিউ প্রাইমে জিরো আছে। ঠিক আছে, বিজেটির মধ্যে দিয়ে অর্থাৎ ভিসিসি থেকে এই পিন হয়ে এইদিকে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো কারেন্ট যা আছে সব কোথায় যাবে, এক হচ্ছে এই পাথে এই রেজিস্ট্যান্স গুলার এক হচ্ছে ভোল্টেজ বিল্ড আপ হবে 6 ভোল্ট 3 ভোল্ট, আর এদিক দিয়ে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে গিয়ে ক্যাপাসিটরটাকে ফার্স্ট এসে চার্জ আপ করবে। আচ্ছা, সো ক্যাপাসিটরটা এখানে ওয়েভ ফর্মটা দেখো, ভিসিসি যখন আমি
9 ভোল্ট, সরি, আমার ক্যাপাসিটর যখন চার্জ আপ হচ্ছে, ঠিক আছে, 0 থেকে 1/3 অফ ভিসিসি পর্যন্ত যতক্ষণ চার্জ আপ হচ্ছে তখন আউটপুট ভোল্টেজ কি আসবে সেটা দেখি। তো ধরি আমি ক্যাপাসিটরটা 0 ভোল্ট থেকে আস্তে আস্তে চার্জ আপ হচ্ছে, তো 1/3 অফ ভিসিসি হচ্ছে 3 ভোল্ট, সো ধরলাম আমার ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ আপাতত চার্জ আপ হতে হতে আছে 2.8 ভোল্টে আছে, তো 3 ভোল্ট পর্যন্ত এখনো যায় নাই, 3 ভোল্ট থেকে কম আছে। তাহলে কি হবে, এই এই পিনে যদি ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ 2.8 ভোল্ট হয়, তাহলে এই থ্রেশহোল্ড পিনে ভোল্টেজ আসবে কত, 2.8 ভোল্ট। আবার এই ট্রিগার পিনেও ভোল্টেজ যাবে হচ্ছে 2.8 ভোল্ট। ওকে, তাহলে দেখো তো এই কম্পারেটর গুলোর আউটপুট কি হবে। আমরা কম্পারেটরে পড়ে আসছি না, পজিটিভ পিনের ভোল্টেজ যদি বেশি হয় তাহলে আউটপুটে পাবো 1, নেগেটিভ পিনের ভোল্টেজ যদি বেশি হয় তাহলে আউটপুটে পাবো 0। তার মানে ফার্স্ট যে কম্পারেটরটা আছে সেটার প্লাস পিনে ভোল্টেজ আছে 2.8 ভোল্ট, আর নেগেটিভ পিনে ভোল্টেজ আছে 6 ভোল্ট। সো নেগেটিভ পিনের ভোল্টেজটা যেহেতু বড় পজিটিভ পিন থেকে, তাহলে এই কম্পারেটরের আউটপুট কি পাবো, 0 পাবো। ওকে, আবার সেকেন্ড যে কম্পারেটরটা আছে সেটার প্লাস পিনের ভোল্টেজ ডেভেলপ হয়েছে 3 ভোল্ট, আর ক্যাপাসিটরটা চার্জ হওয়ার ফলে যে 2.8 ভোল্ট ছিল সেটা আছে মাইনাস পিন। তাহলে এই সেকেন্ড কম্পারেটরের ক্ষেত্রে যেহেতু আমার প্লাস পিনের ভোল্টেজ 3 ভোল্টটা মাইনাস পিনের ভোল্টেজ থেকে বড়, তাহলে কি কম্পারেটর আউটপুট দিবে, 1 আউটপুট দিবে, রাইট, কারণ হচ্ছে পজিটিভ পিনের ভোল্টেজটা বেশি, সো কম্পারেটরের আউটপুট পাবো 1। তাহলে আমাদের আরএস ফ্লিপ ফ্লপ যেটা আছে, ফ্লিপ ফ্লপে কি আসলো, সেট পিনে 1 আসলো, রাইট। তো সেট পিনে যদি 1 আসে তাহলে কিউ যে আউটপুটটা ছিল, কিউ আউটপুট হবে 1, আর কিউ আউটপুটটা যদি 1 হয় তাহলে কিউ প্রাইম যেটা ছিল সেটা হবে 0। ওকে, এই জিনিসটা ইনভার্টার দিয়ে, জিরোটা ইনভার্টার দিয়ে বের হলে আউটপুট পিনে আমি 1 পাবো। সো এখানে এই আউটপুট ভোল্টেজটা ভিসিসি সমান হাই ভোল্টেজ দেওয়া আছে, রাইট। ভিসিসি যে ভোল্টেজটা ছিল এটা 1 পাবো, অর্থাৎ আমার কারেন্টটা তো এইভাবে ফ্লো হলো, রাইট। এখানে 1 মানে হচ্ছে সামথিং একটা ভোল্টেজ, রাইট। সো কোন ভোল্টেজ পাবো, আমরা ভিসিসি তে যে 9 ভোল্ট অ্যাপ্লাই করছিলাম সেই 9 ভোল্টটাই আমরা আউটপুটে পাবো। বোঝা গেছে এতটুকু? হ্যালো? जी सर। जी सर। আচ্ছা, আচ্ছা, এখন ডিসচার্জ ক্যাপাসিটরের অবস্থা দেখো। এই কিউ প্রাইমে আছে 0 ভোল্ট, সো এখান থেকে যখন ভোল্টেজটা এই ডিসচার্জ ক্যাপাসিটরে যাচ্ছে, ভিভি এর ভ্যালু কত, 0, রাইট, 0 ভোল্ট। তাহলে এই ডিসচার্জ এই সরি, ক্যাপাসিটর বলছি, বিজেটি, ডিসচার্জ বিজেটি যেটা, বিজেটির বেস ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, সো সুইচটা কি অন থাকবে নাকি অফ থাকবে, বলো। বেস ভোল্টেজ অর্থাৎ কন্ট্রোল ভোল্টেজ 0 স্যার বলতেই ঠিক অফ বিজেটিটা থাকবে। কি অফ থাকবে, রাইট। সো বিজেটিটা অফ থাকবে, দেয়ারফর আমার এই ডিরেকশনে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারেন্টের ভ্যালু হবে 0। বোঝা গেছে? সো এই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ, যখন ক্যাপাসিটরের ভোল্টেজটা 1/3 ভিসিসি থেকে ছোট, তখন আমরা আউটপুট ভোল্টেজ পাবো হাই ভোল্টেজ অর্থাৎ ভিসিসি, এবং এই বিজেটিটা অফ থাকবে, মানে এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। আচ্ছা, এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ 1/3 অফ ভিসিসি আসে। নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন দেখো কি হচ্ছে, আমরা এখানে আগের মতো 9 ভোল্ট অ্যাপ্লাই করে রেখেছিলাম। এই পিনে আছে হচ্ছে 6 ভোল্ট, এই পিনে আছে হচ্ছে 3 ভোল্ট। ওকে, আর ইনিশিয়ালি আমাদের এই সুইচটা অফ ছিল যে কারণে কারেন্ট 0, রাইট। আমার এই 1/3 অফ ভিসিসি আগের স্লাইডে যতটুকু এক্সপ্লেন করছিলাম। এখন দেখো ক্যাপাসিটরটা চার্জ, আমার এই দিক দিয়ে যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে না, তো ক্যাপাসিটরের মধ্য দিয়ে জাস্ট কারেন্ট ফ্লো হবে, রাইট। এই ভিসিসিটা এই ডিরেকশনে যাবে আর এই ডিরেকশনে যাবে, কারেন্ট অন্য কোথাও ফ্লো হবে না, এই দুইটা ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে। এখানে 6 ভোল্ট আর 3 ভোল্ট এসে আছে, আর এই 9 ভোল্ট দিয়ে এক পাশে কারেন্ট গিয়ে ক্যাপাসিটরটা চার্জ আপ হচ্ছে। সো এখন দেখি 1/3 অফ ভিসিসি আর 2/3 অফ ভিসিসির মাঝে যে কোনো ভোল্টেজ থাকলে আমার আউটপুটটা কি আসবে, ঠিক আছে। তো ধরলাম আমার ক্যাপাসিটরটা যখন চার্জ হচ্ছে, আমার ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা 1/3 অফ ভিসিসি থেকে বেশি আছে আর 2/3 অফ ভিসিসি থেকে কম আছে, মানে হচ্ছে 3 ভোল্ট আর 6 ভোল্টের মাঝামাঝি কোনো একটা ভোল্টেজ আছে ক্যাপাসিটর অ্যাক্রসে। তো ধরলাম ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট আছে এই পিনে। তো এই পিনে যদি 5 ভোল্ট থাকে, থ্রেশহোল্ড পিনে ভোল্টেজ 5, ট্রিগার পিনেও ভোল্টেজ 5।
তাহলে কম্পারেটরের আউটপুট কি হবে দেখো। ফার্স্ট কম্পারেটরে নেগেটিভ পিনে আছে 6 ভোল্ট, পজিটিভ পিনে আছে প্লাস 5 ভোল্ট, রাইট? তাহলে 6 ভোল্টটা বেশি, রাইট? নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটা পজিটিভ টার্মিনাল থেকে বেশি, এর জন্য আমরা কম্পারেটর আউটপুট পাবো 1। আর সেকেন্ড যে কম্পারেটরটা আছে সেটা পজিটিভ পিনে আছে 3 ভোল্ট আর নেগেটিভ পিনে আছে 5 ভোল্ট। এখানেও নেগেটিভ পিনের যে ভোল্টেজটা সেটা বেশি, দেয়ারফর এই সেকেন্ড কম্পারেটরের আউটপুট পাবো 0। তাহলে আমাদের যে ফ্লিপ ফ্লপটা আছে আর এস, দুইটার ভ্যালুই 0। তো ফ্লিপ ফ্লপের ইনপুট দুইটাই যদি 0 হয় তাহলে আউটপুট কি হয়? নো চেঞ্জ। নো চেঞ্জ। সো আগে এখানে ছিল 0, উপরে ছিল 1, সেটাই আছে, নো চেঞ্জ। সো নো চেঞ্জ থাকলে আমাদের ইনভার্টার থেকে যে আমি আউটপুটটা পাচ্ছি সেটা কি আগের মতোই 1 থেকে যাবে। এবং আমার এইখানে যেহেতু 0 আছে, সো এই সুইচটা অফ থাকবে, মানে এই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। ওকে। এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা 2/3 অফ ভিসিসি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, এই জিনিসটা চলতেই থাকবে। অর্থাৎ ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ যতক্ষণ না পর্যন্ত, আমরা যদি এখানে 9 ভোল্ট অ্যাপ্লাই করি তাহলে এই ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ যতক্ষণ না 6 ভোল্ট হচ্ছে ততক্ষণ আমরা এই জিনিসটা পেতেই থাকবো। বোঝা গেছে? আচ্ছা। জি স্যার। হ্যাঁ, তারপরের স্লাইডে যাই। আচ্ছা, এখন আগের কন্ডিশনটা আবার ড্র করি। 9 ভোল্ট ছিল এখানে, এখানে ছিল 6 ভোল্ট, এখানে 3 ভোল্ট। আর এই পাশে আগে কারেন্ট ছিল 0, কারণ এটা অফ, রাইট? এটা ছিল আমার লাস্ট সাইডে যে কন্ডিশনটা ছিল এটা। এখন দেখো, আমার ক্যাপাসিটরটা তো ইনিশিয়ালি এই পাশ দিয়ে যেহেতু আই ইকুয়াল 0, সো ক্যাপাসিটরটা চার্জ হচ্ছিল। সো চার্জড আপ হতে হতে ক্যাপাসিটরের ভোল্টেজ 2/3 ভিসিসি রিচ করলো, এর থেকে একটু ধরো বেশি হলো। সো 2/3 অফ ভিসিসি হচ্ছে 6 ভোল্ট। তো ধরলাম ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা কোন 6.1 ভোল্ট হয়ে গেল চার্জ আপ হতে হতে। জাস্ট 6 ভোল্টটা জাস্ট ক্রস করলো, একটু বাড়লো, তখন কি হবে? তো এখানে যেহেতু ক্যাপাসিটরের ভোল্টেজটা ভিসি যেহেতু 6.1 ভোল্ট হয়ে গেল, অর্থাৎ 2/3 অফ ভিসিসি থেকে বড়, ঠিক আছে? তখন আমার এই থ্রেশহোল্ড পিনের ভোল্টেজ হলো 6.1 ভোল্ট, ট্রিগার পিনের ভোল্টেজ হলো 6.1 ভোল্ট। তাহলে দেখো কম্পারেটর আউটপুট কি হবে। আমার ফার্স্ট যে কম্পারেটরটা আছে সেটার পজিটিভ পিনের ভ্যালু 6.1 ভোল্ট, নেগেটিভ পিনের ভ্যালু 6। তো আমার ফার্স্ট কম্পারেটরের পজিটিভ টার্মিনালের ভোল্টেজটা নেগেটিভ থেকে বেশি, তো ফার্স্ট কম্পারেটর একটা 1 আউটপুট দিবে, রাইট? সেকেন্ড যে কম্পারেটরটা আছে সেটার পজিটিভ পিনে ভোল্টেজ আছে 3 ভোল্ট আর নেগেটিভ পিনে ভোল্টেজ আছে 6.1 ভোল্ট। তো নেগেটিভ পিনের ভোল্টেজটা পজিটিভ থেকে বেশি, তো সেকেন্ড কম্পারেটরটা 0 আউটপুট দেবে। তো আমার ফ্লিপ ফ্লপের রিসেট পিনে 1, সেট পিনে 0, সো ফ্লিপ ফ্লপটা কি হবে? রিসেট হবে, রাইট? তো কিউতে আমরা 0 পাবো, রিসেট ভ্যালু পাবো, আর কিউ প্রাইমে 1 পাবো। ওকে। এই ওয়ানটাকে ইনভার্ট করলে আমরা 0 পাচ্ছি। দেয়ারফর আমার ক্যাপাসিটরের ভ্যালুটা যখন একটু বেড়ে গেল, ঠিক আছে, 6.1 থেকে একটু জাস্ট বাড়লো, তখন আমরা আউটপুটে 0 পাওয়া শুরু করবো। ওকে, আউটপুটে 0 পাওয়া শুরু করবো। আগে 1 ছিল, 1 থেকে 0 হয়ে গেল। এখন আসি এই ক্যাপাসিটরে অ্যাকচুয়ালি কাজটা কি ঘটবে। এখন আমার এই কিউ প্রাইমে যেহেতু 1 আছে, তার মানে কি এই বেস ভোল্টেজ, বিজেটির বেস ভোল্টেজ 1, রাইট? তো বিজেটির বেস ভোল্টেজ 1 মানে হচ্ছে আমার ভিসিসি যেটা অ্যাপ্লাই করছিলাম সেটা, রাইট? 1 আর 0 তো বলতেছি বাইনারি লজিকের জন্য, বাট অ্যাকচুয়ালি বেস ভোল্টেজটা চলে আসবে হচ্ছে 9 ভোল্টের কাছাকাছি। তো 9 ভোল্টের কাছাকাছি যে ভোল্টেজ সেটা কি ভিবিই থেকে বড় না? ভিবিই থাকে 0.7 ভোল্ট। তো আমার এই বেস টু এমিটার ভোল্টেজ, আমার বিজেটি থেকে যদি বড় করে আঁকি, এই প্লাস মাইনাস এই বেস টু এমিটার ভোল্টেজ থাকে হচ্ছে 0.7 ভোল্ট। আর আমার এই নোড ভোল্টেজটা হচ্ছে ভিবি, বেস ভোল্টেজ, ঠিক আছে? সো আমার বেস ভোল্টেজটা যেহেতু বেস টু এমিটার ভোল্টেজ থেকে বড়, তাহলে আমার বিজিটিটা কি হবে? অন হয়ে যাবে, রাইট? সুইচটা আগে অফ ছিল, এখন অন হয়ে যাবে। সুইচটা অন হলে কি হবে? আমার কালেক্টর থেকে কারেন্ট ফ্লো হবে এমিটারের দিকে, রাইট? এমিটারের দিকে কারেন্ট ফ্লো হবে। তো আমার কালেক্টরটা কানেক্ট করা আছে কোন পিনের সাথে? এই পিনের সাথে কালেক্টরটা কারেন্ট করা বিজেটির, রাইট? সো আমার এই পিন দিয়ে অর্থাৎ এই কানেকশন দিয়ে কারেন্ট আগে 0 ছিল, এখন আর কারেন্ট 0 থাকবে না,
কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। মানে এই কারেন্টটা কোত্থেকে আসবে এবং কিভাবে আসবে সেটা দেখি। আমাদের এই সুইচটা যেহেতু বিজেটিটা যেহেতু অন, তাহলে আমরা একটা শর্ট সার্কিট কল্পনা করতে পারি, রাইট? তো শর্ট সার্কিট কল্পনা করলে আমার এই টার্মিনালে, অর্থাৎ এমিটার টার্মিনাল হচ্ছে গ্রাউন্ড। এমিটার টার্মিনালে যদি গ্রাউন্ড থাকে, এই নোডের নোড ভোল্টেজ কত হবে? আমি তো সুইচটা অন করে ফেলছি, রাইট? ওয়ান ছিল, এখানে সুইচটা অন হয়ে গেছে। তো বিজিডিটাকে আমি এখন একটা শর্ট সার্কিট কল্পনা করতে পারি। শর্ট সার্কিটের একটা টার্মিনাল আছে গ্রাউন্ড। তো গ্রাউন্ড যদি থাকে তাহলে এই নোডের নোড ভোল্টেজ কত হবে? হ্যালো, ক্লাসে আছো? জি স্যার। আমার গ্রাউন্ডের ভোল্টেজ কত হয় বলো? গ্রাউন্ডের ভোল্টেজ কি 0 ভোল্ট না? জিরো হবে। তাহলে আমার এই পার্টিকুলার নোডে, বিজেটিটা যখন সুইচ অন হয়ে গেল, এই পার্টিকুলার নোডের নোড ভোল্টেজ হয়ে যাবে 0, রাইট? আর এখানে ভিসিসি অ্যাপ্লাই করে রাখছিলাম, ওই পুরা ভোল্টেজ ড্রপটা আর এর অ্যাক্রসে, যে 9 ভোল্ট যেটা অ্যাপ্লাই করে রাখছিলাম, সেই পুরা ভোল্টেজ ড্রপটা আর এর অ্যাক্রসে ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে। আর এই পিনের নোড ভোল্টেজ হবে 0 ভোল্ট। তো এই পিনের নোড ভোল্টেজ যেহেতু 0 ভোল্ট, ক্যাপাসিটর কি আর চার্জ হইতে পারবে? পারবে না, রাইট? ক্যাপাসিটর যেহেতু চার্জ হতে পারবে না, ক্যাপাসিটর এতক্ষণে নিজে আগে থেকে চার্জ হয়েছিল। ওই 2/3 অফ ভিসিসি আসা পর্যন্ত ক্যাপাসিটরের ভোল্টেজ 6 ভোল্ট হওয়ার আগ পর্যন্ত ক্যাপাসিটর আর একটুসে 6 ভোল্ট চার্জ আপ করে আর কি ডেভেলপ করে রাখছে, রাইট? এখন ক্যাপাসিটরের ভোল্টেজই হচ্ছে 6 ভোল্ট। তাহলে ক্যাপাসিটর এখন একটা ব্যাটারির মতো কাজ করবে। তো ক্যাপাসিটর থেকে কারেন্ট এদিকে ব্যাকফ্লো হয়ে এই পাশ দিয়ে গিয়ে গ্রাউন্ডে চলে যাবে। বোঝা গেছে? ক্যাপাসিটরটা 6 ভোল্টে চার্জ আপ হয়েছিল 2/3 অফ ভিসিসি। যখন এই ভোল্টেজটা একটু বাড়লো, 6.1 ভোল্টে যাওয়া শুরু করলো, তখনই এই কাজটা হবে যে ক্যাপাসিটরটা এখন আর চার্জ আপ না হয়ে ডিসচার্জিং শুরু হবে, কারণ এখানে বিজেটিটা অন করে দিছি এবং বিজেটির এমিটারটা গ্রাউন্ড ছিল। সো দেয়ারফর এই নোটে আমার 0 ভোল্ট চলে আসলো। এই এই ক্ষেত্রে ক্যাপাসিটরটা এখন ডিসচার্জ হওয়া শুরু করবে, ক্যাপাসিটর থেকে কারেন্ট, আইসি কারেন্ট এইদিকে ফ্লো হয়ে গ্রাউন্ডে চলে যাবে। বুঝা গেছে? তো এই জিনিসটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না কি হয়, আমার এই এখানে স্টেটটা চেঞ্জ হয়। কারণ আমার এই স্টেট যখন ওয়ান ছিল তখনই তো বিজিবিটা শর্ট সার্কিট। তো এই ডিসচার্জিংটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না আমি এই কিউ প্রাইমে 0 নিয়ে আসতেছি, ততক্ষণ পর্যন্ত ডিসচার্জিং চলতেই থাকবে, তাই? তো এই জিনিসটা হয় হচ্ছে যতক্ষণ না ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ 1/3 অফ ভিসিসি পর্যন্ত ডিসচার্জ হয়, ততক্ষণ পর্যন্ত আমার আউটপুটে জিরোই থেকে এই, সরি হ্যাঁ, আউটপুট ভোল্টেজ 0 থেকে যায়। ওকে, বুঝা গেছে এই স্লাইডটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন অ্যাগেইন নেক্সট স্লাইডে যাই। তো এখানে এটাই দেখানো হচ্ছে যে এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে 1/3 অফ ভিসিসি ভোল্টেজে চলে না আসে। তো 1/3 অফ ভিসিসি তে যখন আসলো, তখন কি হবে পরের স্লাইডে দেখি। এখন ক্যাপাসিটরটা আগে এখানে ছিল, কি ছিল দেখো, আগে এখানে ছিল 1 আর এখানে ছিল 0, জাস্ট লাস্ট স্লাইডে যেটা পড়তেছিলাম। ক্যাপাসিটর ডিসচার্জ হইতে হইতে ক্যাপাসিটরের ভোল্টেজ, ক্যাপাসিটরের একসের ভোল্টেজটা 1/3 অফ ভিসিসি তে আসছে। তো আমরা যদি ভিসিসি 9 ভোল্ট অ্যাপ্লাই করে থাকি, এই পিনে ছিল 6 ভোল্ট, এই পিনে ছিল 3 ভোল্ট, আর 1/3 অফ ভিসিসি সমান কি 3 ভোল্ট। তো ক্যাপাসিটরটা আগে ইনিশিয়ালি 6 ভোল্টে চার্জ আপ হয়েছিল লাস্ট স্লাইডে, এবং ক্যাপাসিটরটা ডিসচার্জ হতে হতে 3 ভোল্টে আসলো। 3 ভোল্টে আসার পর কি হবে? 3 ভোল্টে আসার পর সেই আগের কন্ডিশন, আমরা এই পজিশনে যেটা ডিসক্রাইব করছিলাম সেটাই হবে, রাইট? তো ক্যাপাসিটরের ভোল্টেজটা 3 ভোল্টে এসে ধরলাম একটু কমে গেল, 2.9 ভোল্ট হলো, একটু কমলো ডিসচার্জ। তখন দেখো এখন কি হবে, আমার এই ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ এসে 2.9 ভোল্ট, দেয়ারফর থ্রেশহোল্ড ভোল্টেজ হবে 2.9, ট্রিগার ভোল্টেজ হবে 2.9 ভোল্ট। তো এই ফার্স্ট কম্পারেটরের আউটপুট কি হবে? আমার নেগেটিভ টার্মিনালে ভোল্টেজ আসছে 6 ভোল্ট, পজিটিভে 2.9 ভোল্ট। নেগেটিভ টার্মিনাল ভোল্টেজ যেহেতু বেশি, কম্পারেটরের আউটপুট 0। আবার সেকেন্ড কম্পারেটরে পজিটিভ টার্মিনাল আছে 3.3 ভোল্ট, সরি 3 ভোল্ট, আর নেগেটিভ টার্মিনাল আছে 2.9 ভোল্ট। সো পজিটিভ টার্মিনাল ভোল্টেজ যেহেতু বেশি, সো কম্পারেটর আউটপুট হবে 1। দেয়ারফর আমি ফ্লিপ ফ্লপটাকে কি করছি, সেট করে দিচ্ছি, সেট পিনে 1 আছে। সেট পিনে 1 থাকলে
আগে আমার লাস্ট স্লাইডে আমার কিউ এর ভ্যালু ছিল 0, এখন কি হবে, কিউ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে, সেট হয়ে যাবে। তো কিউ এর ভ্যালু 1 হলে কিউ প্রাইম 0 হয়ে যাবে, যেটা আগের স্লাইডে 1 ছিল, রাইট? এখন এই স্লাইডে অর্থাৎ ক্যাপাসিটরের ভোল্টেজ যখন 2.9-এ চলে আসলো, 1/3 অফ ভিসিসি থেকে কমে গেল, তখন কিউ প্রাইমটা 0 হয়ে যাবে। ওকে, কিউ প্রাইম যদি 0 হয়, ইনভার্টারের মধ্য দিয়ে গেলে আমি আউটপুটটা পাবো 1। সো লাস্ট স্লাইড পর্যন্ত আমরা এই 0 ভোল্ট আউটপুটে পাচ্ছিলাম, এখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, ভোল্টেজটা 1 হয়ে যাবে। ক্যাপাসিটরের অবস্থা কি হবে, আমার এই পিনে আগে ছিল 1, যে কারণে এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল, কারণ সুইচটা অন ছিল। কিন্তু বর্তমানে আমার এই পিনের ভ্যালু 0 হয়ে যাওয়ার মানে হচ্ছে ভিবি লেস দেন ভিবিই, রাইট? আমার বেজ আর এমিটারের যে ভোল্টেজ ড্রপ ভিবিই, যেটা 0.7 ভোল্ট হয়, তার থেকে আমার বেজ ভোল্টেজটা কম, মানে 0 ভোল্ট, রাইট? দেয়ারপর কি হবে, এই সুইচটা অফ হয়ে যাবে। সুইচ অফ হয়ে গেলে এখন আর এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না। কারেন্ট ফ্লো যদি না করে, আমার এখানের ভোল্টেজ, আগে এখানে শর্ট হয়ে গেলে এখানে 0 পাইতাম, রাইট? যেহেতু এখন আর কারেন্ট ফ্লো করবে না, তো এখানে আর গ্রাউন্ড পাবো না। তো গ্রাউন্ড না পেলে কি হবে, এই ভিসিসি যে ভোল্টেজটা আসছে, সেই পুরা কারেন্টটা এই R1 R2 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে গিয়ে ক্যাপাসিটরটাকে আবার চার্জিং করানো শুরু করবে। ঠিক আছে, তারপর আবার এই আগের যে সাইকেলটা পাইছিলাম সেটা পাবো, এই চার্জিং এর যে সাইকেল সেটা পাবো। তো যতক্ষণ চার্জ হয় ততক্ষণ ফ্লিপ ফ্লপের ভ্যালু কি থাকে, এখানে 0 0 থাকে, রাইট? অলরেডি আমরা রিসেট করে ফেলছি আগে। তো 0 0 থাকলে আমার আউটপুট স্টেট নো চেঞ্জ, রাইট? আউটপুট স্টেট নো চেঞ্জ এই অবস্থায় থাকে। তারপরে আবার যখন ধরো 2/3 অফ ভিসিসিতে গেল, 6.1 যদি হয়ে যায়, তখন আবার ডিসচার্জ হওয়া শুরু করবে। ডিসচার্জ হওয়া শুরু করলে আমরা আবার 0 পাবো, রাইট? সো এইভাবে চলতেই থাকবে, ক্যাপাসিটর চার্জ আপ হবে, ডিসচার্জ হবে, এবং আমরা আউটপুট পালস এরকম হাই লো পেতেই থাকবো। তো এটাই হচ্ছে স্টেবল মোড। ঠিক আছে, স্টেবল মোডে আমরা এরকম হাই লো ক্লক পালস পেতেই থাকি। তো বোঝা গেছে স্টেবল মোডের অপারেশনটা? জি স্যার। আচ্ছা, সো ধরো আমি এরকম হাই লো পেতেই থাকতেছি, এই এই জিনিসটা তো আমরা একটা কোনো টয় সার্কিট অর্থাৎ যে কোনো কিছুতে অ্যাপ্লাই করব যেখানে আমাদের ক্লক পালস দরকার, রাইট? সো কোনো কারণে তুমি এটা মেশিন, এই যে সার্কিটটা তোমরা ডেভেলপ করছো, অর্থাৎ এই স্টেবল মোডের যে ক্লক পালস, সেটা দিয়ে তুমি অন্য কোনো কিছুকে ট্রিগার করতেছো, বা ঘড়িও ডিজাইন করতে পারো। ঠিক আছে, ডিজিটাল যে ওয়াচ গুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি এরকম একটা 555 টাইমার দিয়েই ডিজিটাল ওয়াচ গুলা ডিজাইন করা হয়। দেখো না মসজিদে থাকে যে ডিজিটাল ওয়াচ গুলা, ওইগুলা এরকম 555 টাইমার দিয়ে ডিজাইন করা। সো কোনো কারণে তোমার ঘড়িটাকে রিসেট করে ফেলতে চাচ্ছ, তখন কি করবা, এই রিসেট পিনটাতে প্রেস করলে তোমার এখানে ইনপুটে যাই থাক না কেন, তোমার পুরা জিনিসটা অর্থাৎ পুরো ডিভাইসটা রিসেট হয়ে যাবে, ক্লকটা রিসেট হয়ে যাবে। ঠিক আছে, আবার কোনো কারণে তুমি এখানে যে কন্ট্রোল পিন যেটা ছিল, কন্ট্রোল পিনে তুমি এক্সটার্নাল ভোল্টেজ দিয়ে, অর্থাৎ এখানে তো 6 ভোল্ট ডেভেলপ হয়েছিল এমনিতেই, তুমি চাইলে এখানে কন্ট্রোল ভোল্টেজ ধরো 7 ভোল্ট দিলা বা 0 ভোল্ট দিলা, এভাবেও কন্ট্রোল করতে পারো ঘড়িটাকে, যেভাবে ঘড়ির টাইমটা চেঞ্জ করা। ঠিক আছে, তো এই ছিল স্টেবল মোডের অপারেশন। আজকে একটু বেশি টাইম নিচ্ছি কারণ হচ্ছে স্লাইডটা শেষ করে ফেলবো। ঠিক আছে, তো স্টেবল মোডের আউটপুট এটা। তো এখন এখান থেকে আমরা আমাদের যে পালসটা ছিল, পালসের যে রাইজ টাইমটা আছে, ঠিক আছে, হাই টাইম, এই যে এতটুকু পর্যন্ত টাইম, লো টাইম যেটা, সেটা কিভাবে ক্যালকুলেট করব, সেটার ক্যালকুলেশনের ডেরাইভেশন আছে, তোমাদের ডেরাইভেশন দরকার নাই, জাস্ট ফর্মুলা দুইটা মনে রাখবা। ঠিক আছে, তো ফর্মুলা দুইটাও মনে রাখার দরকার নেই, প্যাটার্ন বুঝতে পারলেই ফর্মুলা বুঝে ফেলবে। তো টি হাই কি, টি হাই হচ্ছে আমার এই পোর্শনটুকু, অর্থাৎ হাই টাইম কতটুকু। ঠিক আছে, এতটুকু, অর্থাৎ কতক্ষণ সময় ধরে আউটপুটে আমি 1 পাচ্ছি সেটা। তো আউটপুটে যখন 1 পাই, তখন কারেন্ট কোন ডিরেকশনে ফ্লো হয়, এই ডিরেকশনে ফ্লো হয়, রাইট? আমি যখন আউটপুটে হাই পাই তখন ক্যাপাসিটরে চার্জ আপ হয়, মানে R1 R2 রেজিস্টর দিয়ে কারেন্ট ফ্লো হয়ে ক্যাপাসিটরে কারেন্ট ফ্লো করে। তাহলে আমার সার্কিটে শুধুমাত্র R1 R2 C1 এই জিনিসগুলা ডিফাইন করতেছে আমার হাই টাইম কতক্ষণ হবে, রাইট? এখন আমরা একটু আগে যখন ক্যাপাসিটরের চার্জিং এর যে ইকুয়েশনটা দেখছিলাম, এই যে ইলেকট্রিক্যাল 4U-তে, আবারও যাই, দেখো আমাদের ইকুয়েশন যেগুলো ছিল,
এগুলাতে আরসি কম্পোনেন্টটা ছিল না। চার্জিং এর ইকুয়েশনটা দেখি। এখানে দেখো আমাদের প্রত্যেকটা ইকুয়েশনে একটা আরসি কম্পোনেন্ট আছে, যে ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই আরসি, ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই আরসি। এই কারণে এই আরসিটাকে বলা হয় হচ্ছে ক্যাপাসিটরের টাইম কনস্ট্যান্ট। ক্যাপাসিটরের টাইম কনস্ট্যান্ট, এই টাইম কনস্ট্যান্টটাকে টাউ দিয়ে প্রকাশ করা হয়। তো একটা আরসি সার্কিটের জন্য ক্যাপাসিটরের চার্জিং বা ডিসচার্জিং এ কতটুকু টাইম লাগবে সেটা এই টাইম কনস্ট্যান্ট ডিফাইন করে, এবং টাইম কনস্ট্যান্টের ফর্মুলা হচ্ছে টাউ ইকুয়ালস আরসি। তো এই টাইম কনস্ট্যান্ট ডিফাইন করে ক্যাপাসিটর কতক্ষণ ধরে চার্জ আপ হবে, কতক্ষণ ধরে ডিসচার্জ হবে। এই ফর্মুলাটাই আমরা সেখানে টাইম পিরিয়ড ক্যালকুলেশনে ইউজ করতেছি। ঠিক আছে, টাউ ইকুয়ালস আরসি। ওকে, তো এখন দেখো আমার যখন হাই টাইম ছিল, অর্থাৎ 5 ভোল্ট পাচ্ছিলাম আউটপুটে, তখন কারেন্ট ফ্লো হচ্ছিল এই R1 R2 C1 রেজিস্ট্যান্স দিয়ে। এখন আমার রেজিস্টর দুইটা যেহেতু সিরিজে কানেক্টেড আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? R1 + R2, রাইট? আর আমাদের টাও এর ফর্মুলা ছিল টাও ইকুয়ালস আরসি। আমার ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স R1 + R2 সেটাকে আমরা ক্যাপাসিট্যান্স দিয়ে গুণ করব। ঠিক আছে, আর সাথে একটু জাস্ট এতটুকু মনে রাখবা, 0.693 মাল্টিপ্লাই করতে হবে। এগুলো অ্যাকচুয়ালি সার্কিটের ইলেকট্রনিক্স এর ডিটেল ডিরাইভেশন থেকে আসছে, সো এগুলো যেহেতু পড়াচ্ছি না, জাস্ট এইভাবে লজিক দিয়ে মনে রাখবা। ঠিক আছে, ক্যাপাসিটরের চার্জিং এর ফর্মুলা হচ্ছে টাইম কনস্ট্যান্ট হচ্ছে টাইম ইকুয়ালস আরসি। তো আমার এখানে যেহেতু সিরিজ সার্কিট, R1 আর R2 যোগ করতে হবে আর ক্যাপাসিট্যান্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। টোটাল ভ্যালুটাকে আমরা 0.693 দিয়ে মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, এভাবে লজিক দিয়ে মনে রাখবা। তো এটা হচ্ছে আমাদের হাই টাইম। আর লো টাইম, অর্থাৎ কতক্ষণ ধরে আমি 0 ভোল্ট পাচ্ছিলাম, সেটার ফর্মুলা হচ্ছে আবারও টাইম কনস্ট্যান্ট টাউ ইকুয়ালস আরসি। এভাবে এখন যখন ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছিল তখনই আমরা আউটপুটে 0 পাচ্ছিলাম, রাইট? তো ক্যাপাসিটর যখন ডিসচার্জ হচ্ছিল তখন কারেন্ট ফ্লো হচ্ছিল ক্যাপাসিটরের মধ্য দিয়ে R2 দিয়ে এই পাশ দিয়ে চলে যাচ্ছিল, রাইট, বিজেটি। দেয়ারফর আমার ক্যাপাসিটর ডিসচার্জিং এর সময় শুধুমাত্র R2 এবং C1 এই দুইটা কম্পোনেন্ট অ্যাক্টিভ। এটার জন্য আমার যে লো টাইম সেটা হচ্ছে 0.693 ইন্টু R2 C1। ঠিক আছে, টাও ইকুয়ালস আরসি, এর জন্য R2 C1 আর 0.693 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তো এই হচ্ছে হাই টাইম আর লো টাইমের ফর্মুলা। দেয়ারফর টোটাল টাইম পিরিয়ড, আমার এই ক্লক পালসের টাইম পিরিয়ড কি হবে? টোটাল টাইম পিরিয়ড হবে হাই টাইম প্লাস লো টাইম দুইটার যোগফল। ঠিক আছে, সো 0.693 ইন্টু R1 + R2 ইন্টু C1 প্লাস 0.693 ইন্টু R2 C1, অর্থাৎ হাই টাইম প্লাস লো টাইম দুইটার যোগফল। যোগফল একটু করলে এই জিনিসটা পাচ্ছি, রাইট? আমার R2টা দুইবার আসতেছিল, এর জন্য R1 + 2 R2। তো এটা হচ্ছে আমার টোটাল টাইম পিরিয়ড। এবং টোটাল টাইম পিরিয়ড যদি পাই তাহলে আমার এই ক্লক পালসের যে ফ্রিকোয়েন্সি সেটা পাবো কি? 1/বাই টোটাল টাইম বা টাইম পিরিয়ড, রাইট? সো এটা ক্যালকুলেট করলে এরকম আসে যে এই ফর্মুলা এত হার্টস। বোঝা গেছে? তাহলে আমরা এই ক্লক পালসের টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, হাই টাইম, লো টাইম, অর্থাৎ রাইট, হ্যাঁ, হাই টাইম এবং লো টাইম এগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। এবং আমরা এখান থেকেই দেখতে পারলাম যে হাই টাইম এবং লো টাইম কতক্ষণ হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি সার্কিটের রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের ভ্যালু দিয়ে। তো আমাদের যদি ক্লক ডিজাইন করতে হয়, ক্লক কি 1 সেকেন্ড ডিজাইন করতে হবে, আবার 60 সেকেন্ডে 1 মিনিট। তো ক্লক পালস কিভাবে যাবে? ওই টাইম পিরিয়ড ধরো আমার 1 মিনিটের জন্য ডিজাইন করব, অর্থাৎ 1 মিনিট পর পর ক্লক পালস দিবে। তার মানে আমার টাইম পিরিয়ড পি হতে হবে 60 সেকেন্ড। 60 সেকেন্ড হলে এই ফর্মুলায় আমি 60 বসাবো। তারপর কি করতে হবে? R1 R2 যে কোনো দুইটার ভ্যালু আরবিট্রারিলি ধরে নিলাম, সেখান থেকে আমি ক্যাপাসিটরের ভ্যালুটা বের করতে পারবো। বের করলেই আমার এই R1 R2 আগে যে দুইটা ধরে নিয়েছিলাম আর বের করা ক্যাপাসিটরের ভ্যালু, এইগুলা এখানে অ্যাপ্লাই করলেই আমার এই স্টেবল মাল্টিভাইব্রেটরটা 60 সেকেন্ড বা 1 মিনিট পরে পরে এরকম পালস দিবে। আচ্ছা, তো এই ছিল আমাদের স্টেবল মাল্টিভাইব্রেটর। আমি এতক্ষণ যা ডিসক্রাইব করলাম এখানে জাস্ট এখানে ট্রুথ টেবিলে লেখা আছে, রাইট? অর্থাৎ স্টেবল মাল্টিভাইব্রেটরের প্রত্যেকটা সময়ে 0 থেকে T1, T1 থেকে 2 T2, এটার জন্য ক্যাপাসিটরের চার্জিং ভোল্টেজ, ডিসচার্জিং ভোল্টেজ কি হবে এবং করেসপন্ডিং আউটপুট ভোল্টেজ আমি কি পাবো, এটা হচ্ছে ভি আউট।
আর এটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ ভি ক্যাপাসিটর, ঠিক আছে। এগুলা কোন টাইমের জন্য কি হবে, এগুলা এখানে ট্রুথ টেবিলে দেয়া আছে। সো এটা কখনোই মুখস্থ করার কোনো দরকার নাই, বুঝে বুঝে পরীক্ষার হলে বুঝে বুঝে লিখবা। এবং পরীক্ষার হলে কোয়েশ্চেন এইভাবে আসতে পারে যে একটা স্টেবল মাল্টিভাইব্রেটরের সার্কিট ডায়াগ্রাম আঁকো এবং তার অপারেশন প্রিন্সিপাল ডিসক্রাইব করো, ঠিক আছে। তখন এই স্লাইডে যা আছে তাই আনসার দিবা আর কি, ঠিক আছে। ডিসক্রাইব করবা এবং নিজের ভাষায় ডিসক্রাইব করবা, অযথা মুখস্থ করতে যাবে না, নিজের ভাষায় ডিসক্রাইব করবা। এবং মেইনলি তোমার সার্কিট, এই ট্রুথ টেবিল আর এই আউটপুট গ্রাফ গুলো থাকতে হবে, ঠিক আছে। সার্কিট আঁকবা, ট্রুথ টেবিল, আউটপুট গ্রাফ আঁকবা, তারপরে এতক্ষণ যা আমি নিজের ভাষায় ডিসক্রাইব করলাম এভাবে নিজের ভাষায় ডিসক্রাইব করবো। ডেসক্রিপশন গুলো অলরেডি স্লাইডে দেওয়া আছে। ওকে, এতটুকু বুঝতে পারছো? স্টেবল, কারো কোনো কোয়েশ্চেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এটা বুঝলে মনোস্টেবল আর 4 পেজ আছে, তাহলে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক শেষ। মনোস্টেবল ইজিলি বুঝতে পারবা। মনোস্টেবলের সার্কিট কানেকশনটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো মনোস্টেবলে আমাদের এক্সটার্নাল ট্রিগার দিতে হয়, বলছিলাম না আমি, যখনই একটা ট্রিগার দিব এক্সটার্নাল ট্রিগার, তখনই আউটপুটের স্টেটটা চেঞ্জ হয়ে একটা আগের স্টেবল স্টেট থেকে আনস্টেবল স্টেটে যাবে। যখনই ট্রিগারটা ছেড়ে দিব তখন আবারও স্টেবল স্টেটে চলে আসবে। এটা হচ্ছে ট্রিগার আর এটা হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে। এরকম হবে, যখনই আমি ট্রিগার করব সার্কিটটাকে তখন সেটা আউটপুটে স্টেবল স্টেট থেকে আনস্টেবল স্টেটে যাবে, আনস্টেবল স্টেটে যাবে। ট্রিগারটা ছেড়ে দিলে কিছুক্ষণ সময় পর, এই কিছুক্ষণ দেখো এই পালস, ট্রিগার পালসের থেকে আমি কিন্তু আনস্টেবলের পালসটা একটু বড় দিচ্ছি, এটার কারণ আছে, একটু পরে আমরা বুঝতে পারবো। তো এই আনস্টেবল স্টেট থেকে আবারও সে স্টেবল স্টেটে ফিরে আসবে। এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না আমি আবারও একটা এক্সটার্নাল ট্রিগার দিই। যখনই আমি এক্সটার্নাল ট্রিগার দিব সে আবার হাই স্টেটে যাবে, পরে আবার লো স্টেটে অর্থাৎ স্টেবল স্টেটে চলে আসবে। তো এইভাবে আমরা মনোস্টেবল স্টেটে এক্সটার্নাল ট্রিগার দিয়ে আমি আউটপুটটাকে কন্ট্রোল করতে পারি। তো এটার জন্য আমাদের সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এটা। 555 টাইমারের 8 নাম্বার অর্থাৎ ভিসিসি পিনের সাথে আমি একটা রেজিস্ট্যান্স R2 যোগ করে এটার মাঝখান দিয়ে, এটা একটা হচ্ছে সুইচ, S1টা হচ্ছে পুশ বাটন সুইচ, ঠিক আছে, পুশ বাটন সুইচ। তো ভিসিসি থেকে একটা R2 রেজিস্ট্যান্স দিয়ে একটা পুশ বাটন সুইচের মাধ্যমে কানেক্ট করা থাকবে এবং পুশ বাটন সুইচের আরেকটা টার্মিনাল গ্রাউন্ড করা থাকবে। এবং আমি যে এক্সটার্নাল ট্রিগারটা দিব সেটা এই পুশ বাটন সুইচে প্রেস করে, জাস্ট প্রেস করে ছেড়ে দিব, তখনই আমার ফ্লিপ ফ্লপটা ট্রিগার্ড হবে। Okay? আচ্ছা, তারপর কি করা হচ্ছে, আমার যে ডিসচার্জ যে পিনটা ছিল 7 নাম্বার পিন, যেটা হচ্ছে এই বিজেটি থেকে বের হয়েছিল ডিসচার্জ পিন, এই ডিসচার্জ পিনটাকে এখান থেকে নিয়ে এসে এই ভিসিসি থেকে R1 রেজিস্টার হয়ে ডিসচার্জ পিনের সাথে কানেক্টেড। থ্রেশহোল্ড যে পিনটা ছিল কম্পারেটর থেকে পজিটিভ টার্মিনাল থেকে বের হচ্ছে, থ্রেশহোল্ড পিনটা এইটা, এই টার্মিনাল আর এই টার্মিনালের সাথে শর্ট করা, ঠিক আছে। তারপর এই থ্রেশহোল্ড পিন থেকে যে টার্মিনালটা বের হচ্ছে সেখান থেকে একটা ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করা আছে। আর সেকেন্ড যে কম্পারেটর সেটা ট্রিগার পিনটা আমার যে পুশ বাটন সুইচ, পুশ বাটন সুইচের ফার্স্ট টার্মিনালে কানেক্টেড আছে। এটাই হচ্ছে আমার আইসি ব্রেডবোর্ডে বসানোর পর এতটুকু চেঞ্জ নিয়ে আসতে হবে বাইরে থেকে, ঠিক আছে। R1 C1 R2 পুশ বাটন সুইচ, S1 কানেক্ট করব এবং আমার যে বিভিন্ন পিন ছিল পিন নাম্বার গুলো এখানে দেওয়া আছে, দেখো 6 7 2 এটসেট্রা পিন নাম্বার দেওয়া আছে। পিন নাম্বারে এইভাবে জাম্পার ওয়্যার দিয়ে এভাবে শর্ট করে দিতে হবে। এভাবে আমরা কানেকশন দিলেই মনোস্টেবল মোডের কানেকশনটা পাবো। আচ্ছা, এখন আসি কিভাবে কাজ করে। তো ধরো আমার ইনিশিয়ালি ধরে নিচ্ছি আমার ফ্লিপ ফ্লপটাকে এইখানে রিসেট পিনে প্রেস করছি। সো রিসেট পিনে প্রেস করার কারণে আমার আউটপুট রিসেট হয়েছিল, জিরো ছিল, রাইট। সো আউটপুট কিউ যদি জিরো থাকে তাহলে কিউ প্রাইম ওয়ান থাকবে, কিউ প্রাইম ওয়ান থাকলে এখানে ইনভার্টার হয়ে আমি আউটপুট জিরো পাবো। এটাই বলা হচ্ছে যে ফার্স্টে আমি যখন জাস্ট শুরু করলাম তখন আমি এই ফ্লিপ ফ্লপের রিসেট পিনটা প্রেস করছি, সেক্ষেত্রে আমার ট্রিগার আউটপুট কি আছে, ট্রিগার আউটপুটে আমি কোনো ইন প্রেস করি নাই, ঠিক আছে, S1 অর্থাৎ সুইচেস প্রেস করি নাই। তো সুইচ ভিসিসি আছে, কিভাবে ভিসিসি আছে সেটা ফার্স্টে দেখি। R2 রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক কম রেজিস্ট্যান্স নেওয়া হয়, ঠিক আছে।
R2 তুমি কানেক্ট না করে সরাসরি শর্টও করে ফেললে, শর্ট কানেকশনও দিতে পারতে, কোনো সমস্যা ছিল না। যাতে সুইচটা নষ্ট হয়ে না যায় এর জন্য একটা ছোট মানের রেজিস্ট্যান্স অ্যাড করা হচ্ছে, যাতে কিছুটা ভোল্টেজ R2 এর এক্রসে দেওয়া হয়। তুমি শর্টও করতে পারতে, কোনো সমস্যা ছিল না। তো যেহেতু R2 রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক কম হয়, দেয়ারফর আমার ধরে নিচ্ছি এই VR2, অর্থাৎ R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নেগলিজিবল, মানে হচ্ছে জিরোর কাছাকাছি। তাহলে আমি এই নোডে অলমোস্ট কি ভিসিসি ভোল্টেজই পাবো, রাইট? এটাই বলা হচ্ছে। ফার্স্টে ট্রিগার ইনপুটটা হচ্ছে ভিসিসি, মানে হাই পাচ্ছি, সুইচটা তখনও প্রেস করি নাই। সেই অবস্থায় ক্যাপাসিটরের ভোল্টেজ কত হবে দেখো। তো এই ডিরেকশনে আমি সুইচ প্রেস প্রেস করি নাই, তার মানে এখানে ভিসিসি হয়ে আছে। তার মানে হচ্ছে এখানে অলমোস্ট ভিসিসির ভোল্টেজটাই আছে, ভিসিসি ভোল্টেজ থাকবে, এখান থেকে আমি আর কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে এই নোডে আছে ভিসিসি, এই পার্টিকুলার নোডে আছে ভিসিসি। তাহলে কি হবে, এই ক্যাপাসিটরটা চার্জড হবে বা ডিসচার্জ হবে, কোনো কিছু একটা হবে। এখন কি হবে সেটা বের করতে হবে। আমার এই পিনে দেখো কিউ প্রাইমে আছে 1। তো কিউ প্রাইমে 1 থাকলে ভিবি, অর্থাৎ ট্রানজিস্টরের অ্যাক্রসে যে বেস ভোল্টেজ ছিল সেই ভিবি হচ্ছে 1, রাইট? তো VB1 মানে হচ্ছে কি, আমি যদি ভিসিসি তে 9 ভোল্ট অ্যাপ্লাই করি, কথার কথা, আমি তো 5 থেকে 15 ভোল্ট যে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি, বাট বোঝানোর জন্য ধরে নিলাম আমি ভিসিসি 9 অ্যাপ্লাই করতেছি। তো ভিসিসি 9 অ্যাপ্লাই করলে VB1 মানে কি, 9 ভোল্ট, রাইট? VB1 মানে হচ্ছে 9 ভোল্ট। সো ভিবি যেহেতু 9 ভোল্ট পাচ্ছি, এই ভিবির ভ্যালু 9 ভোল্ট পাইলে ভিবিই হয় 0.7 ভোল্ট, রাইট? ভিবিই হয় 0.7 ভোল্ট। তাহলে কি, ভিবিটা ভিবিই থেকে বড়, বেস টু এমিটার ভোল্টেজ ড্রপের থেকে বেস ভোল্টেজটা বড়। সেক্ষেত্রে কি হবে, আমার বিজেটিটা সুইচ অন নাকি অফ, বলো? ভিবিই, বেস ভোল্টেজ গ্রেটার দেন বেস টু এমিটার ভোল্টেজ হলে সুইচটা অন অন হবে স্যার। থাকে, রাইট? সুইচটা অন থাকবে। তো সুইচটা অন থাকলে কি হবে, আমার এই ভিসিসি থেকে যে কারেন্ট ছিল, এই দিক থেকে যে কারেন্ট আসতেছিল সব এই ডিরেকশনে ফ্লো হবে, রাইট? আর ক্যাপাসিটর আগে থেকে যদি চার্জ আপ হয়ে থাকতো, ক্যাপাসিটরও ডিসচার্জ হবে, এই ডিরেকশন থেকে কারেন্ট গিয়ে এই পাশে চলে যাবে। মানে আমার সুইচটা অন থাকবে, আমার ভিসিসি থেকে যে কারেন্ট গুলো ছিল R1 হয়ে এই ডিরেকশনে চলে যাবে। আর ক্যাপাসিটরও যদি আগে থেকে চার্জ আপ হয়ে থাকতো, ক্যাপাসিটরের কারেন্টটাও এই ডিরেকশনে চলে যায়, ডিসচার্জ হতে থাকবে ক্যাপাসিটর। কারণ আমার সুইচ অন মানে আমার এই নোডের নোড ভোল্টেজ গ্রাউন্ডের ভোল্টেজ 0 ভোল্ট, মানে এইখানে 0 ভোল্টে হয়ে আছে, রাইট? 9 ভোল্ট থেকে 0 ভোল্টের দিকে কারেন্ট যাবে, বা ক্যাপাসিটর যদি আগে থেকে চার্জ হয়ে থাকতো ক্যাপাসিটরটাও ডিসচার্জ হয়ে এদিকে কারেন্ট যাবে। তো এর জন্যই বলা হচ্ছে যে আমার যখন ট্রিগার ইনপুট ভিসিসি সমান, তখন ক্যাপাসিটর ভোল্টেজটা 0, মানে ডিসচার্জ হবে। ঠিক আছে, ডিসচার্জ হয়ে 0 ছিল। সেক্ষেত্রে আমার মনোস্টেবল আউটপুট কি পাচ্ছি, 0 পাচ্ছি। তো ফার্স্ট স্টেজটা বোঝা গেছে এই স্লাইডের। আবারও বলি, আমি যখন ইনিশিয়ালি জাস্ট সুইচটা অন করলাম, রিসেট পিনে প্রেস করছি, আউটপুটটা এখানে চলে আসছে, রিসেট হলো 0, কিউ প্রাইম হচ্ছে 1, সেখান থেকে আমি আউটপুট পাবো 0। এই আউটপুট এখানে প্লট করা হচ্ছে। যেহেতু আমার ইনিশিয়াল কন্ডিশনে সুইচটা অফ ছিল, তো এই নোডের নোড ভোল্টেজ ভিসিসি, এখানে ট্রিগার ইনপুট অফ, মানে ট্রিগারের যে পিনটা আছে এই পিন, এই পিনে আমি পাচ্ছি ভিসিসি। সো এখানে ভিসিসি প্লট করা আছে। অ্যাগেন আমার এই পিনে যেহেতু 1 ভোল্ট, দেয়ারফর আমার ভিবি অর্থাৎ বেস ভোল্টেজটা বেস টু এমিটার ভোল্টেজ থেকে বেশি হওয়ার কারণে বিজিটিটা অন হবে। সুইচ অন থাকার কারণে এই টার্মিনালটা শর্ট হয়ে যাবে। শর্ট হওয়ার কারণে আমার এখানে যে গ্রাউন্ড ছিল, গ্রাউন্ডের জন্য 0 ভোল্টটা এই পিনে চলে আসবে। তো এই পিনে 0 ভোল্ট হওয়ার কারণে আমার ক্যাপাসিটর যদি আগে থেকে ডিসচার্জ হয়ে থাকতো সেটা, এই সরি, চার্জ আপ হয়ে থাকতো, সেটা ডিসচার্জ হয়ে যাবে। এবং আমার 9 ভোল্ট যেটা ছিল সেখান থেকে কারেন্টও এই ডিরেকশনে ফ্লো হবে, যে কারণে আমার ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ আমি অলওয়েজ 0 দেখতে পাবো। এই ছিল এই স্লাইডের ব্যাখ্যা। স্যার স্যার। নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন আমি জাস্ট সুইচটাকে প্রেস করে ছেড়ে দিব, ঠিক আছে? তো যখন প্রেস করছি তখন কি হবে দেখো, প্রেস করে ধরে ধরে থাকার দরকার নাই, আমি জাস্ট প্রেস করে, পুশ বাটন সুইচ জাস্ট প্রেস করে ছেড়ে দেব। যখন প্রেস করলাম তখন এই পয়েন্টের ভোল্টেজ কত হবে,
আমি যখন সুইচটা প্রেস করছি এই টার্মিনালটা কি গ্রাউন্ডের সাথে শর্টেড হয়ে গেল, রাইট? দেয়ারফর আমার এই টার্মিনালের ভোল্টেজ হবে 0 ভোল্ট। যেহেতু R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা নেগলিজিবল হয়, দেয়ারফর আমি ধরতে পারি এই টার্মিনালের নোড ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। সরি, ভোল্টেজ ড্রপ এখানে হচ্ছে 9 ভোল্ট, আমি ভিসিসি 9 ভোল্ট অ্যাপ্লাই করতেছিলাম, ঠিক আছে? এই পয়েন্টের 9 ভোল্ট আছে, ঠিক আছে? এই পয়েন্টে তো শর্টেড, আমি ভিসিসি 9 ভোল্ট অ্যাপ্লাই করতেছিলাম আগে, সেই পয়েন্টে 9 ভোল্ট। আর এই পাশে যদি শর্ট করে দিচ্ছি, এখানে 0 ভোল্ট আছে, তাহলে কি হবে? কারেন্ট সব এই দিক দিয়ে ফ্লো করা শুরু করবে না? কারেন্ট সবসময় তো গ্রাউন্ডের দিকে যেতে চাই, রাইট? সো এই পাশ দিয়ে কারেন্ট সব এইদিকে ফ্লো করে চলে যাবে। ওকে, তো এই ডিরেকশনে ফ্লো হলে জাস্ট আগের পোর্শনটাই হোল্ড করেছিল, রাইট? আমার জাস্ট সুইচটা যখন প্রেস করছি তখনের অবস্থা এটা। ট্রিগার আউটপুটটা, সরি, ট্রিগার ইনপুটটা 0 হয়ে যাবে, এখানে নোড ভোল্টেজ 0, রাইট? এখানে নোড ভোল্টেজ 0। আগে ভিসিসি 1 ছিল, আর যখনই সুইচটা প্রেস করলাম শর্ট হয়ে গেল, শর্ট হওয়ার কারণে আমার ট্রিগার ইনপুটের ভোল্টেজ চলে আসলো কি 0 ভোল্ট, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আমার যেহেতু কারেন্ট সব এদিক দিয়ে ফ্লো হয়ে যাচ্ছে, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কোনো কারেন্টই ফ্লো হবে না, তো ক্যাপাসিটরের ভোল্টেজ স্টিল 0 থাকবে। ওকে, তো ক্যাপাসিটরের ভোল্টেজ যদি স্টিল 0 থাকে, এখানে আমি ভিসিসি অ্যাপ্লাই করতেছিলাম, কিছু কারেন্ট এই পাশে যাবে, কিছু কারেন্ট তো এই ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক দিয়েও যাবে, রাইট? সো ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক দিয়ে যাওয়ার কারণে আমার এখানে 2/3 অফ ভিসিসি ছিল, 2/3 অফ ভিসিসি মানে হচ্ছে 6 ভোল্ট, আর এই পিনে 1/3 অফ ভিসিসি মানে হচ্ছে 3 ভোল্ট। আর এখানে ক্যাপাসিটর যেহেতু চার্জ হচ্ছে না, ক্যাপাসিটরের ভোল্টেজ 0 ভোল্ট, রাইট? তাহলে কি হবে দেখো, এখানে যেহেতু 0 ভোল্ট এই পাশে আসতেছে, নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, পজিটিভ টার্মিনালের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। দেয়ারফর আমার নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ বেশি, সো কম্পারেটরটা 0 ভোল্ট আউটপুট দেবে। অ্যাগেইন এইখানে যেহেতু আমার সুইচটা প্রেস করার কারণে 0 ভোল্ট হয়ে আছে, সো সেকেন্ড কম্পারেটর এখানে আছে 0 ভোল্ট, আর প্লাস টার্মিনালে আছে 3 ভোল্ট। সো পজিটিভ টার্মিনালের ভোল্টেজ যেহেতু বেশি, এই কম্পারেটরটা 1 আউটপুট দেবে। সো সেট পিনে আমি 1 দিচ্ছি, আউটপুটটা কি হবে? সেট হয়ে যাবে, আর কিউ প্রাইমে আসবে 0। তো এই জিনিসটা ইনভার্টার দিয়ে পাঠালে আমি আউটপুটে 1 দেখতে পাবো। এজন্য যখনই সুইচটা অন করছি তখন আমার মনোস্টেবল আউটপুট 1 হওয়া শুরু করলো, ঠিক আছে? তখন বিজেটির অবস্থা কিরকম হবে? আমার এখানে যেহেতু 0 দিচ্ছি, তাহলে বেস ভোল্টেজ কি 0 ভোল্ট, যেটা ভিবিই 0.7 ভোল্ট থেকে কম, তাই? তাহলে যেহেতু বেস ভোল্টেজটা ভিবিই থেকে কম, সুইচটা কি হবে? অফ অবস্থায় থাকবে। সুইচ যদি বিজেটি যদি অফ অবস্থায় থাকে, তাহলে কারেন্ট এই পাশ দিয়ে 0 কারেন্টই থাকবে, রাইট? বোঝা গেছে? জাস্ট আমি জাস্ট সুইচটা জাস্ট প্রেস করছি, ওই সময় এই কন্ডিশনটা হবে। তো এই স্লাইডে কারো কোনো কোশ্চেন আছে? না। ওকে, দেন নেক্সট স্লাইডে যাই। ওকে, এখন দেখানো হচ্ছে আমি সুইচটা প্রেস করা ছেড়ে দিছি, ঠিক আছে? সুইচ প্রেস করে ছেড়ে দিছি, তখন কি হবে? সো সোফার আমরা লাস্ট স্লাইডে বলছিলাম যে ভিসিসি 9 ভোল্ট অ্যাপ্লাই করলে 2/3 ভিসিসি তে এখানে আসে 6 ভোল্ট, এখানে আসে 1/3 অফ ভিসিসি তে আসে হচ্ছে 3 ভোল্ট। এখানে কারেন্ট ছিল 0, মানে কারেন্ট 0 কারণ বিজিটিটায় বেস ভোল্টেজ ছিল 0, রাইট? 0 ভোল্ট ছিল এখানে। এটা ছিল লাস্ট স্লাইডের কন্ডিশনটা। তো তারপরে কি হতে থাকবে দেখো, এখানে যদি কারেন্ট ফ্লো না হয়, ঠিক আছে, আমি তো সুইচ করে ছেড়ে দিছি, রাইট? তো সুইচ করে ছেড়ে দেওয়ার কারণে এইখানে কিন্তু আর 0 ভোল্ট নাই। ওকে, এই পয়েন্টে আর 0 ভোল্ট নাই, কারণ সুইচ করে এই প্রেস করে আমি ছেড়ে দিছি সুইচটা। তো এই পয়েন্টে আর নো লঙ্গার 0 ভোল্ট, ঠিক আছে? তাহলে এই 9 ভোল্ট যেটা অ্যাপ্লাই করব সেটাই এখানে অ্যাপ্রক্সিমেটলি পেতে থাকবো, রাইট? কারণ আমি বলে নিচ্ছি যে R2 রেজিস্ট্যান্স অনেক স্মল রেজিস্ট্যান্স, যার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ অনেক কম হয়। তো 9 ভোল্ট এক্স্যাক্টলি 9 ভোল্ট না পেলেও কাছাকাছি ধরো 8.9 ভোল্ট এরকম কিছু একটা পাবো, রাইট?
তাহলে আমার এই পিনের ভোল্টেজটা হবে হচ্ছে ধরো 8.9 ভোল্ট বা অ্যাপ্রক্সিমেটলি 9 ভোল্ট। ওকে, আর এই পাথে যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে না, I = 0, তাহলে কি হবে, আমার 9 ভোল্ট থেকে কিছু কারেন্ট এই ডিরেকশনে যাবে, এই পাশ দিয়েও যাবে, আবার এই ডিরেকশনেও কিছু যাবে, এই পাশ এই ভোল্টেজ ডিভাইডার ব্রাঞ্চেও যাবে। তো এই ব্রাঞ্চে কারেন্ট ফ্লো হওয়ার কারণে যেহেতু কারেন্টটা এই দিক দিয়ে যেতে পারছে না, I = 0, তো ক্যাপাসিটরটা কি আস্তে আস্তে চার্জ আপ হওয়া শুরু হবে, রাইট? তো এখানে এটাই দেখানো হচ্ছে যে আমি প্রেস করা যখনই ছেড়ে দিচ্ছি, ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হওয়া শুরু হচ্ছে, কারণ ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট ফ্লো করতেছে। যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হচ্ছে, তখন আমার ট্রিগার ইনপুট কি, আমি তো প্রেস করে জাস্ট ছেড়ে দিছি, সো ট্রিগার ইনপুট এখানে আছে 9 ভোল্ট ভিসিসি, রাইট? তো এখানে এটাই দেখানো হচ্ছে, ট্রিগার ইনপুটটা 9 ভোল্টে আছে। ততক্ষণে ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হচ্ছে, ওই সময় আমি আউটপুট কি পাচ্ছি, 1 পাচ্ছি। যতক্ষণ ক্যাপাসিটর চার্জ হচ্ছে তখন আমি আউটপুট 1 পাচ্ছি। কেন পাচ্ছি অলরেডি এখন ডিসক্রাইব করবো। আচ্ছা, যাই হোক, সো আমি এখানে 6 ভোল্ট, এই পিনে 6 ভোল্ট ছিল, এই পিনে 3 ভোল্ট ছিল, এই পিনে যেহেতু 9 ভোল্ট পাচ্ছি, 8.9 ভোল্ট অ্যারাউন্ড। তাহলে দেখি অবস্থা কি হয়। তো সেকেন্ড কম্পারেটরে দেখো, নেগেটিভ পিনে 8.9 ভোল্ট আর পজিটিভ পিনে 3 ভোল্ট, সো নেগেটিভ পিনের ভোল্টেজ বেশি, সো আউটপুটে পাবো, কম্পারেটরের আউটপুটে 0 পাবো। ওকে, ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ হচ্ছে এবং কন্ডিশনটা এখানে দেয়া আছে, দেখো ক্যাপাসিটরটা যখন 2/3 ভোল্টেজের নিচে চার্জ আপ হয়ে ক্যাপাসিটরের ভোল্টেজ অ্যাক্রসের ভোল্টেজটা 2/3 ভিসিসি এর থেকে কম আছে। তো 2/3 ভিসিসি হচ্ছে 6 ভোল্ট, তো ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জ আপ হয়ে 2/3 ভিসিসি থেকে কম ভোল্টেজ আছে, ধরে নিলাম 5 ভোল্ট আছে, ঠিক আছে? 6 ভোল্ট থেকে কম আছে, 5 ভোল্ট আছে, তখন কি হবে? তো 6 ভোল্ট থেকে যদি 2/3 অফ ভিসিসি 6 ভোল্ট, এর থেকে যদি পজিটিভ টার্মিনালের ভোল্টেজটা ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ যদি কম থাকে, তাহলে কি নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ অলওয়েজ বেশি, রাইট? 6 ভোল্ট। তো এই কম্পারেটরের আউটপুট 0 পাবো। তো কম্পারেটরের দুইটারই আউটপুট 0, তাহলে ফ্লিপ ফ্লপের RS পিন, সেট রিসেট পিন দুটাতে আমি 0 0 ইনপুট দিচ্ছি। তো সেট রিসেট পিন 0 0 ইনপুট দিলে কি হবে, নো চেঞ্জ, রাইট? প্রিভিয়াস যে আউটপুট ছিল সেটাই মেমোরিতে হোল্ড করে রাখবে, সো নো চেঞ্জ। দেয়ারফর আমার আগে আমি মনোস্টেবল আউটপুটে জাস্ট সুইচটা যখনই প্রেস করছিলাম তখন যে 1 পাইছিলাম ওইটাই হোল্ড করে রাখবে, এবং এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ 2/3 অফ ভিসিসি তে আসে। ক্যাপাসিটর আস্তে আস্তে চার্জ হয়ে যখনই 2/3 অফ ভিসিসি তে আসবে, তখনই সে নেক্সট স্টেজে চলে যাবে, ঠিক আছে? তো আমরা এই স্লাইডে পড়লাম ক্যাপাসিটর আস্তে আস্তে যতক্ষণ 2/3 অফ ভিসিসি তে চার্জ আপ হচ্ছে 0 ভোল্ট থেকে, তখন আমার মনোস্টেবল আউটপুটটা হাই আউটপুট দেয়। ওকে, সো কার কোনো কোয়েশ্চেন আছে এই স্লাইড নিয়ে? না নো স্যার। কোয়েশ্চেন, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এই স্লাইডে দেখানো হচ্ছে যখনই ক্যাপাসিটরের ভোল্টেজটা, ক্যাপাসিটরটায় আগে কি ছিল, লাস্ট স্লাইড পর্যন্ত I = 0 ছিল, ভিসিসি 9 ভোল্ট অ্যাপ্লাই করছিলাম, তারপর হচ্ছে 2/3 অফ ভিসিসি ছিল 6 ভোল্ট, এখানে ছিল 1/3 অফ ভিসিসি 9 ভোল্ট, রাইট? তো এই ভোল্টেজ ছিল, সুইচটা যেহেতু অফ, এই ভোল্টেজ কি ছিল, অ্যাপ্রক্সিমেটলি 9 ভোল্ট। তো এই পিনে ছিল হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 9 ভোল্ট বা 8.9 ভোল্টও বলতে পারো। তো এখনের স্লাইডে বলা হচ্ছে যে আগের কন্ডিশন থেকে ক্যাপাসিটর আস্তে আস্তে চার্জ আপ হচ্ছিল, চার্জ আপ হইতে হইতে ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ 2/3 অফ ভিসিসি ক্রস করে ফেলছে, ঠিক আছে? ক্যাপাসিটরের ভোল্টেজটা 2/3 অফ ভিসিসি জাস্ট টাচ করে হালকা একটু ক্রস করছে। তো 2/3 অফ ভিসিসি হচ্ছে 6 ভোল্ট, এটা একটু ক্রস করছে, ধরো 6.001 বা 6.1 ভোল্টে আসলো, তখন কি হবে, ঠিক আছে? এই জিনিসটা স্লাইডে এক্সপ্লেন করা হচ্ছে। আচ্ছা, দেখি তাহলে কি হবে। তো আমার ফার্স্ট যে ফ্লিপ ফ্লপটা, ফার্স্ট যে কম্পারেটরটা আছে, তার এই পিনে হয়ে আছে 6.1 ভোল্ট, অর্থাৎ ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ, আর নেগেটিভ পিনে আছে 6 ভোল্ট। তো কম্পারেটরের পজিটিভ পিনের ভোল্টেজ 6.1 ভোল্ট, 6 ভোল্ট থেকে বেশি, যেহেতু পজিটিভ পিনের ভোল্টেজটা বেশি, সো এই ফার্স্ট কম্পারেটরের আউটপুট পাবো আমরা 1। ওকে, আর সেকেন্ড কম্পারেটরে দেখো আমার এই পয়েন্টের ভোল্টেজ ছিল 3 ভোল্ট, আর নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ হচ্ছে 9 ভোল্ট, রাইট? সো যেহেতু আমার নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটা পজিটিভ থেকে বেশি, সেকেন্ড কম্পারেটরের আউটপুট পাবো 0।
দেয়ারফর আমার যে আরএস ফ্লিপ ফ্লপ, আরএস ফ্লিপ ফ্লপে সেট পিনে দিচ্ছি আমরা 0, রিসেট পিনে 1। তাহলে কি হবে, ফ্লিপ ফ্লপটা রিসেট হবে। রিসেট হওয়া মানে হচ্ছে আউটপুট কিউটা 0 হয়ে যাওয়া, রাইট? আগে ছিল 1, এখন যখনই ক্যাপাসিটরের ভোল্টেজটা 2/3 অফ ভিসিসিটা জাস্ট ক্রস করলো, তখন আমার মনোস্টেবল আউটপুটটা 1 থেকে 0 হয়ে যাবে। ঠিক আছে, 1 থেকে 0 হলো। ঠিক আছে, ইনভার্টার দিয়ে আমরা এই 0 আউটপুটটা পাবো। এখন কিউ প্রাইমে 1 এসে আছে, রাইট? কিউ প্রাইমে 1 এসে থাকলে কি হবে, বেস ভোল্টেজ 1 পাবে, মানে হচ্ছে বেস ভোল্টেজে আমরা অ্যারাউন্ড 9 ভোল্ট পাবো, রাইট? 1 মানে কি, লজিক হাই। লজিক হাই মানে হচ্ছে আমাদের অ্যাপ্লাই ভোল্টেজ অ্যারাউন্ড 9 ভোল্ট পাবো। কিছুটা ভোল্টেজ তো এই কম্পারেটরে ফ্লিপ ফ্লপে কিছুটা তো ভোল্টেজ ড্রপ হচ্ছে, বাট অ্যারাউন্ড 9 ভোল্ট আমরা বেস ভোল্টেজে পাবো। সো বেস ভোল্টেজ কি, বেস টু এমিটার ভোল্টেজ যে 0.7 ভোল্ট ড্রপ হয় বেস থেকে এমিটারে, তার থেকে বেশি, রাইট? সো বেস ভোল্টেজটা যখন বেস টু এমিটার ভোল্টেজ থেকে বেশি, তখন কি হয়, সুইচ অন হয়ে যায়, রাইট? সুইচটা অন হয়ে যাবে মানে বিজিটিটা অন হবে। তো বিজেটি যদি অন হয় তাহলে কি এই ডিরেকশনে কি কারেন্ট আর 0 নাই, 0 থেকে বেশি হয়ে যাবে, রাইট? গ্রেটার দেন 0 এম্পিয়ার, মানে এই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে, কারেন্ট কালেক্টর থেকে এমিটারের দিকে ফ্লো করা শুরু করবে, মানে আমি এটাকে একটা শর্ট সার্কিট কনসিডার করতে পারি। যদি এটা শর্ট সার্কিট হয়, এখানে যেহেতু আমার গ্রাউন্ড কানেক্ট করা আছে, তাহলে এই পিনের ভোল্টেজ কত হবে, 0 ভোল্ট হবে। দেয়ারফর এখানে যদি 0 ভোল্ট হয়, ক্যাপাসিটরটা আগে কি 6.1 ভোল্টে চার্জ আপ হয়েছিল, তাহলে কি হবে, এখান থেকে ক্যাপাসিটর থেকে কারেন্ট এই ডিরেকশনে ফ্লো হয়ে গ্রাউন্ডে চলে যাবে, মানে ক্যাপাসিটরটা ডিসচার্জ হওয়া শুরু হবে, right? আবার 9 ভোল্ট থেকেও কারেন্ট এসে এই ডিরেকশনে ফ্লো হওয়া শুরু করবে, কারণ 0 ভোল্ট আছে, right? তো আমি ক্যাপাসিটরটা যখনই 6.1 ভোল্ট অর্থাৎ 2/3 অফ ভিসিসি থেকে জাস্ট একটু হায়ার হলো, তখনই ক্যাপাসিটরটা ডিসচার্জ হওয়া শুরু করলো। তো ক্যাপাসিটরটা আস্তে আস্তে ডিসচার্জ হতে হতে 0-তে চলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি মনোস্টেবল আউটপুটে 0-ই পেতে থাকবো। কারণ কি, আমার ক্যাপাসিটরে এই সরি এটার স্টেবল স্টেট হচ্ছে 0, রাইট? তাহলে হাই কতক্ষণ পাচ্ছিলাম, আনস্টেবল স্টেট হাই ততক্ষণ পর্যন্ত পাচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটরটা 2/3 অফ ভিসিসি তে চার্জ আপ হচ্ছিল। যখনই 2/3 অফ ভিসিসি ভোল্টেজে চার্জ আপ হয়ে গেল, জাস্ট একটু ক্রস করছে, তখনই মনোস্টেবল আউটপুটের আমার স্টেবল আউটপুটে সে ফিরে যাচ্ছে, রাইট? তো এভাবে চলতেই থাকবে, এই স্টেবল আউটপুট ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না আমি আবারও এই সুইচটা প্রেস করতেছি। যখনই সুইচটা প্রেস করব, তখন এখানের কন্ডিশন যেটা ছিল সেটা হবে, ক্যাপাসিটর আস্তে আস্তে আবার চার্জ হওয়া শুরু হবে। যখনই 2/3 অফ ভিসিসি তে চলে গেল, তখনই আগে তো 2/3 অফ ভিসিসি তে চার্জ হওয়ার পূর্ব পর্যন্ত আমি আনস্টেবল স্টেটটা পাচ্ছিলাম, যখনই 2/3 অফ ভিসিসি তে চলে গেল, তখন আবারও মনোস্টেবল আউটপুটে স্টেবল স্টেটে সে চলে আসবে, এবং এটা কন্টিনিউ করতে থাকবে। ঠিক আছে, সে এখন আর আগের মতো ক্লক পালস দিচ্ছে না। ঠিক আছে, আগে যে স্টেবল মোডে কন্টিনিউয়াস ক্লক পালস দিতে ছিল, এরকম আর হচ্ছে না। এখন কি হচ্ছে, আমি যখনই এক্সটার্নাল ট্রিগারকে 0 করে দিচ্ছি, ট্রিগারে আমি সুইচটা বা এই যে S1 যেটা আছে, S1 এ যখন প্রেস করতেছি, তখনই শুধুমাত্র সে আউটপুটে 1 দিচ্ছে। ততক্ষণ পর্যন্ত 1 দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত ক্যাপাসিটরটা চার্জ আপ হয়ে 2/3 অফ ভিসিসি তে পৌঁছায়। যখনই 2/3 অফ ভিসিসি তে ক্যাপাসিটর ভোল্টেজটা পৌঁছাবে, তখন আবার স্টেবল আউটপুটে চলে আসবে। ঠিক আছে, এবং এটা কন্টিনিউ করতে থাকবে। যখনই আমি আবার ট্রিগারটা দিব, আবারও সে হাই আউটপুট দিবে, আউটপুট দিয়ে আবার 0-তে চলে আসবে, এভাবে চলবে। তো মনোস্টেবল আউটপুট কিভাবে কাজ করে বোঝা গেছে। হ্যালো। जी सर। তো এই জিনিসটা এখানে বলা আছে আর কি। আচ্ছা, এখন আমাদের টাইম কনস্ট্যান্টটা বের করতে হবে, অর্থাৎ এই যে আমার আউটপুট কতক্ষণ পর্যন্ত হাই দিবে সেটার টাইম কত সেটা বের করতে হবে। সো এগেইন ক্যাপাসিটর চার্জ হওয়ার জন্য যে ফর্মুলাটা ছিল, ভিসি ইকুয়ালস কি পয়েন্ট সরি ক্যাপাসিটরের যে চার্জ আপ ভোল্টেজ সেটা কি সাপ্লাই ভোল্টেজ ইন্টু ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার
টি বাই আর সি, এটা ছিল না আমরা যে ওয়েবসাইটে যেটা দেখলাম। সো এই টাইম কনস্ট্যান্ট আর সির কাজটা আমরা এখানে কাজে লাগাবো। ওকে, সো আমরা হাই টাইম কখন পাই? হাই টাইমটা পাই যখন ক্যাপাসিটর চার্জড আপ হচ্ছে, রাইট? তো ক্যাপাসিটর যখন চার্জড আপ হয়, কারেন্ট কোন ডিরেকশনে ফ্লো করে? ভিসিসি থেকে কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করে ক্যাপাসিটর যখন চার্জড আপ হয়, রাইট? সো কারেন্ট যখন এই ডিরেকশনে ফ্লো করতেছে তখন আমার কি কি কাজে আসতেছে? আর1 রেজিস্টর এবং সি1 ক্যাপাসিটর, এদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো। তাহলে আমার এই যে ফর্মুলা ছিল ক্যাপাসিটর যে চার্জিং এর ফর্মুলা, এটার টাইম কনস্ট্যান্ট টাউ ইকুয়ালস আর সি, রাইট? তাহলে এই আর এর ভ্যালু হবে কি? আর1 এর ভ্যালু, সি এর ভ্যালু, সি1 এর ভ্যালু, রাইট? এর জন্যই আমাদের এই যে হাই টাইম যেটা আছে টিএইচ, যতক্ষণ পর্যন্ত আমি পজিটিভ পালস পাবো সেটা হচ্ছে আর1 সি1। ওকে, আর মনে রাখবো জাস্ট এটা ডেরাইভেশন করে আসছে, যেহেতু আমরা ডেরাইভেশন করতেছি না মনোস্টেবল কেসের ক্ষেত্রে, এই আর1 সি1 কে আমাদের 1.1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা জাস্ট মুখস্থ রাখবো। সো আমরা টাইম পিরিয়ডটা পাচ্ছি কতক্ষণ হাই থাকবে। তো বোঝা গেছে কেন আর1 সি1 হলো? বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন? ওকে, নো কোয়েশ্চেন। দেন আমি এতক্ষণ পর্যন্ত যেটা ডিসক্রাইব করলাম সেটার ওয়েব শেপ এবং ট্রুথ টেবিলটা দেয়া আছে, ঠিক আছে? সো তোমাদের কোশ্চেনে যদি বলা হয় যে মনোস্টেবল মোডে একটা 555 টাইমার মনোস্টেবল মোডে রান করার জন্য যে সার্কিট প্রয়োজন সেই সার্কিট ডায়াগ্রামটা ড্র করো এবং করেসপন্ডিং ইনপুট আউটপুট ওয়েভ শেপ ড্র করো এবং এক্সপ্লেইন করো, তখন কি করবা? তোমার এই মনোস্টেবল মোডের যে সার্কিটটা ছিল সেটা আঁকবা, এই ওয়েভ ফর্মটা আঁকবা, ট্রুথ টেবিলটা লিখবা, ট্রুথ টেবিল লেখার পর আমি এতক্ষণ যেগুলো ডিসক্রাইব করলাম নিজের ভাষায় ডিসক্রাইব করবা, ঠিক আছে? হুবহু এই স্লাইড মুখস্থ করতে হবে এরকম যাতে না হয়, বুঝে পড়বা, বুঝে পড়ার পর নিজের ভাষায় ডিসক্রাইব করবা, ঠিক আছে? সো এই ছিল আমাদের 555 টাইমার। 555 টাইমার থেকে আমরা 555 টাইমারের বেসিক্সটা শিখলাম, তারপর হচ্ছে স্টেবল এবং মনোস্টেবল মোডের ওয়ার্কিং প্রিন্সিপাল শিখলাম। তো এই স্লাইড থেকে কোয়েশ্চেন আসলে এই দুইটাই আসবে, যে মনোস্টেবল মোডে কিভাবে অপারেট করে সার্কিট ডায়াগ্রাম এঁকে এক্সপ্লেন করো, স্টেবল মোডে কিভাবে অপারেট করে সার্কিট ডায়াগ্রাম এঁকে এক্সপ্লেন করো, ঠিক আছে? আর এরকম হতে পারে যে আমি বলে দিলাম ইনিশিয়াল একটা এরকম কন্ডিশন ছিল, রিসেট পিনে প্রেস করলাম, তখন কি হবে? তো বুঝতে পারছো রিসেট পিনে প্রেস করলে সবকিছু রিসেট হয়ে যাবে। বা কন্ট্রোল ভোল্টেজ, আমি ধরো এখানে 6 ভোল্ট ছিল, কোনো একটা অন্য ভোল্টেজ দিয়ে দিলাম, তখন মাথায় লজিক খাটাবা যে এতক্ষণ যা শিখছো সেই অনুযায়ী কন্ট্রোল ভোল্টেজে, ধরো এখানে 9 ভোল্ট ছিল আর এখানে আমি কন্ট্রোল ভোল্টেজ আগে ছিল 6 ভোল্ট, কিন্তু এখানে এক্সটার্নালি আমি কন্ট্রোল ভোল্টেজটা দিয়ে দিলাম 10 ভোল্ট। 10 ভোল্ট দিলে কি হবে? এখানে যদি 1 থাকতো এখন 0 হয়ে যাবে, কারণ কি নেগেটিভ সাইডের ভোল্টেজটা 9 ভোল্ট থেকে বেশি আমি বাইরে থেকে ট্রিগার দিয়ে অ্যাপ্লাই করছি, রাইট? কন্ট্রোল ভোল্টেজ আমি বাইরে থেকে 10 ভোল্ট ফোর্স করে দিয়ে দিছি। সো আগে যে যদিও 2/3 ভিসিসি 6 ভোল্ট ছিল, এখন অ্যাপ্লাই করে এক্সটার্নাল অ্যাপ্লাই করছি 10 ভোল্ট, তখন কি হবে? এই কম্পারেটর আউটপুটটা 0 হয়ে যাবে। সো কম্পারেটর আউটপুট 0 হলে করেসপন্ডিং কিউ ভ্যালু কি হবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, রাইট? 0 0 হলে, এখানে যদি 0 হয়ে যায় 1 এর জায়গায়, তখন 0 0 ইনপুট হলে আউটপুট কি হয়? নো চেঞ্জ বা প্রিভিয়াস স্টেজটা থাকে। তো এভাবে জাস্ট এইরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে, স্টেবল মনোস্টেবল মোডে ওয়ার্কিং প্রিন্সিপাল, অথবা আমি কোনো এক্সটার্নাল কোনো কন্ডিশন দিয়ে দিলাম, রিসেট পিন প্রেস করতে পারি বা কন্ট্রোল ভোল্টেজ প্রেস করতে পারি, কিংবা থ্রেশহোল্ড ট্রিগার ভোল্টেজ আমি ডিফাইন করে দিলাম যে থ্রেশহোল্ডে এত ভোল্টেজ অ্যাপ্লাই করব, ট্রিগারে এত ভোল্টেজ অ্যাপ্লাই করব, এরকম কোয়েশ্চেন থাকতে পারে। বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে ক্লাস থেকে? হ্যালো? হ্যাঁ স্যার। না স্যার। ওকে, আজকে ক্লাসে কোনো কোয়েশ্চেন না থাকলে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর পার্ট এতটুকুই। সো ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা কি কি পড়লাম? ফার্স্টের স্লাইড ছিল আমাদের নাম্বার সিস্টেম, সেকেন্ড স্লাইড ছিল লজিক সার্কিটস, ঠিক আছে? থার্ড স্লাইড ছিল বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফিকেশন, সরি, সেকেন্ড স্লাইডই ছিল লজিক সার্কিটস এন্ড বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফিকেশন ইউজিং কার্নো ম্যাপ, ঠিক আছে? আর বুলিয়ান অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন দুইটা ছিল, কার্নো ম্যাপ সিম্পলিফিকেশন ছিল, সেগুলো ছিল সেকেন্ড স্লাইডে। থার্ড স্লাইডে ছিল হচ্ছে ডিফারেন্ট কম্বিনেশনাল সার্কিটস, ফুল এডার, হাফ এডার, ফুল সাবট্রাক্টর, হাফ সাবট্রাক্টর, এনকোডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এটসেট্রা। ফোর্থ লেকচার ছিল আমাদের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট,
ল্যাচ এবং ফ্লিপ ফ্লপ, যেখানে আমরা RS ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ করছি, রাইট? এবং করেসপন্ডিং ল্যাচ গুলা করছি। এগুলো ছিল লেকচার 4। এবং লেকচার 5-এ আমরা দেখলাম 555 টাইমার এবং তার মনোস্টেবল এবং স্টেবল মোডের ওয়ার্কিং প্রিন্সিপাল। সো এতটুকুই আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর সিলেবাস। আফটার মিড আমরা অ্যানালগ ইলেকট্রনিক্স শুরু করব। ওকে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir.